সমাজ এবং রাষ্ট্র মিলেই একটা নতুন পথের সন্ধান আমরা কিন্তু পেয়েছি। জীবনের পরিবর্তন বিকাশ আর মরণের পরিবর্তন বিকাশ। বাংলাদেশের যদি সাফল্যকে আরও টেকসই করতে হয় তাহলে আমাদের শিক্ষকদের টেকসই করতে হবে। একই সঙ্গে তিনি বলছেন যে মানুষের জ্ঞান এবং প্রকৃতির দান, এই দুইয়ে মিলেই হয় সভ্যতা। কৃষির উন্নতি শুধু কৃষকের একার কাজ নয়, এর সাথে বিজ্ঞানীকে এবং বিদ্বানকে যুক্ত হতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের বই কথার আজকের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের সাথে যিনি আছেন খুবই স্পেশাল একজন গেস্ট, যাকে ইভেন পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ডক্টর আতিউর রহমান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আচ্ছা, ভালো। তো বুঝতেই পারছেন আজকের পর্বটা অবশ্যই অনেক স্পেশাল হবে, কেন স্যারের তো আমরা অ্যাকচুয়ালি সবাই গুণমুগ্ধ। স্যারের অ্যাকচুয়ালি অনেক পরিচয়। স্যার তো অধ্যাপক হিসেবে আমরা সুপরিচিত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ছিলেন কিছুদিন আগ পর্যন্ত, এখন সেখানে অনারারি অধ্যাপক হিসেবে আছেন। এর বাইরে কারাসের সভাপতি, কারাস হচ্ছে উচ্চতর কলা এবং সমাজবিজ্ঞান যে গবেষণা কেন্দ্র, সেটি নির্বাহী সভাপতি স্যার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সাথে আরেকটা পরিচয় হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, যেটি সেটিরও স্যার নির্বাহী সভাপতি। আর যে পরিচয়টা সবাই চিনেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সেটা অ্যাকচুয়ালি না বললেই নয়। তা আমরা আজকে খুবই অনার্ড স্যারকে আমরা পেয়েছি, এবং আজকের আলোচনাটা, আজকের বই কথাটা একটু ভিন্ন আঙ্গিকে হবে। কারণ হলো, আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বইয়ের নাম এখানে রেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমবায় নীতি এবং আত্মশক্তি। অ্যাকচুয়ালি এই দুইটা বইয়ের ভিতরেও আমাদের আলোচনা যে সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা এরকম না। আমাদের সামনেও স্যারের লেখা একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, যেটার ভিতরে আমরা একটু একটু করে যাব, যেখানে রবীন্দ্রনাথের অনেক রকম ভাবনা চিন্তা, বিশেষ করে যে ডাইমেনশনগুলো আমাদের জন্য আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, বা অনেক ক্ষেত্রে হয়তো সবার মাথাতেও সেইগুলো আসে না। রবীন্দ্রনাথের অর্থনীতি ভাবনা, কৃষি ভাবনা, শিক্ষা ভাবনা, এবং এই যে সংকটের মধ্যে দিয়ে বিশ্ব যাচ্ছে, আমাদের বর্তমান দেশও কিছু একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে বলা যেতে পারে, ঠিক এই সময়টাতে রবীন্দ্রনাথ কিভাবে প্রাসঙ্গিক, সে আলোচনাগুলো আজকে উঠে আসবে। কাজে আজকের আলোচনা ঠিক বই বা নির্দিষ্ট একটা টপিকের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমরা মনে করি যে আজকে অনেক কিছুকে এনসার্কেল করে স্যারের আমরা খুবই বিদগ্ধ যে আলোচনা, সেটা আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। তো আমি স্যার শুরু করতে চাই যে 2019 সালে সম্ভবত আপনার পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটিতে আপনার একটা টক ছিল, যেটার টাইটেল ছিল মোস্ট অফলি এরকম, যে হোয়াই ট্যাগর ইজ রিলেভেন্ট ইভেন টুডে। আজকের দিনেও রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে রিলেভেন্ট? আমি স্যার এই প্রশ্নটা দিয়ে আগে শুরু করতে চাই, যে যেহেতু আমাদের আলোচনাটা হয়তো অনেকটা এইটাকে ঘিরে হবে, তো আপনার স্যার ওপেনিং কমেন্টস কি থাকবে এটার বিষয়ে? রবীন্দ্রনাথ আজও খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে এই যে মহামারী হয়ে চললো, এখনও মহামারীর প্রেশার আছে, সারা পৃথিবীতেই আছে, এবং তার পরে পরে ইউক্রেন যুদ্ধ শুরু হলো, এবং ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে সারা বিশ্বের যে যে সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, মানবিক সংকট তৈরি হয়েছে, এর আলোকে রবীন্দ্রনাথ খুবই প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথ দুটো শতাব্দীর মানুষ। তিনি কিন্তু ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর মানুষ। একই সঙ্গে দুটো বিশ্বযুদ্ধ তিনি কিন্তু দেখেছেন, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং বিশ্বযুদ্ধের যে কুফল, সেটি তিনি সরাসরি দেখেছেন। বিশেষ করে বিশ্বযুদ্ধ চলাকালে যে জাতীয়তাবাদের, যে বল্গাহীন জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটছিল জাপানে, জার্মানিতে, এমনকি যুক্তরাষ্ট্র, তিনি সেই ওই রকম জাতীয়তাবাদের তিনি বিরুদ্ধে ছিলেন, কারণ তাতে মানবিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেই জন্য তিনি সভ্যতার সংকট বলে একটা মৃত্যুর আগ দিয়ে যে তিনি যে প্রবন্ধটি লিখেছিলেন, সেই প্রবন্ধে তিনি বলেছিলেন যে মানুষের উপরে বিশ্বাস রাখা আমার সব সময় রাখতে হবে, এবং না রাখাটাই হবে পাপ। মানুষের উপরে বিশ্বাস না রাখাটাই হবে পাপ, এবং মানবিক গুণাবলীর যে বিকাশ, সেটা নিয়ে চিন্তা করছেন। এবং বিশ্বযুদ্ধের কারণে মানবিকতার ক্ষতি হচ্ছে। আজকেও যে বিশ্বযুদ্ধ না হলেও ইউরোপে আবার যুদ্ধ ফিরে এসেছে, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধে মানবিকতা বিপন্ন, কত মানুষ উভয় পক্ষেই মারা যাচ্ছে,
এবং তাদের যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের মানুষেরও গমের অভাব দেখা দিয়েছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে। সারা পৃথিবীতে একটা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আগামী বছর একটা সারা বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে। জাতিসংঘের মহাসচিব, এই FAOর মহাসচিব, তারা সকলেই বলছেন যে আগামী বছর দুর্ভিক্ষের একটা আশঙ্কা আছে। একই সঙ্গে এই যুদ্ধের কারণে সেটা হলো মূল্যস্ফীতি বেড়ে গেছে। জিনিসপত্রের দাম, যে যুক্তরাষ্ট্রেও এখন 8-9% মূল্যস্ফীতি। যুক্তরাজ্যে এই গত কয়েক মাসে 4-5 জন অর্থমন্ত্রী চলে গেছেন এবং 3 জন প্রধানমন্ত্রী বদলে গেলেন। তাই এটা সম্পূর্ণটা কিন্তু এই যুদ্ধের কারণে এবং কোভিডের কারণে। তো কারণ তেলের দাম বেড়ে গেছে, জাহাজের খরচ অনেক বেড়ে গেছে এবং বেড়ে যাবার কারণে জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে। আমরা কিন্তু ভিকটিম, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের এখন আমরা ভিকটিম। ডলারের দাম হু হু করে বাড়ছে। এখন ডলারের দাম টাকার চেয়ে যখন বেড়ে যায়, তখন যে কোনো জিনিস আমদানি করি না কেন সেটার দাম বেড়ে যায়। বিশ্বের 40% আমদানি হয় ডলারে, বাণিজ্য হয় ডলারে। সুতরাং সেই ডলারের দাম যখন বেড়ে যায়, টাকার দাম কমে যায়, বা রুপির দাম কমে যায়, বা পাকিস্তানি রুপির বা শ্রীলঙ্কার রুপির দাম যদি কমে যায়, তাহলে জিনিসপত্রের দাম তো বেশি হবেই। এবং সবচেয়ে বেশি শিকার হয় মূল্যস্ফীতির। সবচেয়ে বড় ক্ষতি করে কাদের জানো? যারা গরিব, যারা দিন আনে দিন খায়, যাদের বাজেটের প্রায় 65-70% যারা খাদ্য কিনতে হয়, তাদের অবস্থাটা কল্পনা করো। এবং তাদের জন্যই আসলে দুর্ভিক্ষের সংখ্যাটা সবচেয়ে বেশি। রবীন্দ্রনাথ এদের কথাই বলতেন এবং গরিবের কথা বলতেন, কৃষির কথা বলতেন। এবং আমরা কিন্তু ইদানিংকালে আমার কিছু লেখা সোহাগ দেখেছো, সেটা আমি বলেছি যে কৃষি আমাদের ভরসার কেন্দ্র। আমরা অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি এই অর্থে যে সংকট আছে, অস্বীকার করবার কোনো উপায় নেই। ম্যাক্রো ইকোনমিতে সংকট বেশ তীব্র, কারণ আমাদের বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। বাণিজ্য ঘাটতি বেড়ে যাবার ফলে লেনদেনের যে ভারসাম্য সেটাও বিঘ্নিত হচ্ছে, রিজার্ভের উপরে চাপ পড়ছে, টাকার অবমূল্যায়ন ঘটছে। এগুলো তো আছেই, কিন্তু আমরা এর মধ্যে অন্য 10টি দেশের চেয়ে ভালো আছি এই কারণে যে আমাদের খাদ্য পরিস্থিতি অতটা খারাপ এখন পর্যন্ত। এই সম্প্রতি একটি ঘূর্ণিঝড় হওয়াতে খানিকটা আমরা দুশ্চিন্তায় আছি, কিন্তু সেটাও আমার ধারণা যে মানুষ কাটিয়ে উঠতে পারবে, কারণ আমাদের জমি খুব উর্বর। একটু যদি সার বীজ দিতে পারি, আমার মনে হয় যে আবার আমরা দাঁড়াতে পারবো। তো এই যে কৃষি ভরসা, রবীন্দ্রনাথে ফিরে যাই। রবীন্দ্রনাথ বলেছিলেন যে কৃষির উন্নতি শুধু কৃষকের একার কাজ নয়, এর সাথে বিজ্ঞানীকে এবং বিদ্বানকে যুক্ত হতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুও বলেছিলেন যে কৃষি হলো সবচেয়ে নির্যাতিত শ্রেণী, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। একেবারে মিল, দুই বাঙালির কিন্তু মিল দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাটাতে রবীন্দ্রনাথ তার প্রজাদের জন্য যে কৃষি সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছিলেন, প্রতি শহরে বিশেষ করে মুসলমান 80% প্রজা তার মুসলমান ছিলেন এবং তারা গরিব ছিলেন, তাদের জন্য তিনি সমবায়ের ব্যাংক চালু করেছিলেন ওই প্রতিশরে। এবং তোমার শাহজাদপুরে বা তোমার শিলাইদহে প্রত্যেকটা জায়গাতে শিক্ষা, স্বাস্থ্য, পাশাপাশি কৃষকের জন্য তিনি আধুনিক কৃষির ব্যবস্থা করেছিলেন। সেখানে শাহজাদপুরে এখনো গেলে দেখতে পাই যে কলের লাঙ্গলের স্পেসিমেন কিন্তু জাদুঘরে আছে, যে তিনি সেই সময় কলের লাঙ্গল চালু করেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি সমবায় ব্যবস্থার কথা বলেছিলেন যে সমস্ত শক্তিকে এক জায়গায় যুক্ত করতে হবে। তিনি বললেন সংকটটা এই কারণে যে আমরা একলা মানুষ, টুকরা মাত্র। 5 জনে মিলে যদি আমরা একসাথে হতে পারতাম, তাহলেই কিন্তু আমাদের সংকট থেকে মুক্তি হবে। আজকের দিনে তখন হচ্ছে একটা সিনার্জি ইফেক্ট চলে আসে। আজকের দিনে যে তুমি যে সংকটের কথা বলছো, এই সংকটেও আমরা মনে করি যদি পুরো জাতি বা সমাজ ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু মুষ্টিমেয় মানুষ, যেটা বলছেন যে মুষ্টিমেয় মানুষের হাতে, কতিপয়ের হাতে যদি সমস্ত অর্থ, সমস্ত শক্তি যদি পুঞ্জীভূত হয়, তাহলে সাধারণ মানুষের তো কষ্ট বাড়বেই। কারণ মানুষের
এই যে তারা মিলতে পারছে না, কারণ এই কতিপয় যারা যারা সুবিধাবাদী, যারা স্বার্থান্বেষী, তারা সমস্তটা যদি শুষে নেয়, সমাজ তখন পঙ্গু হয়ে যায়। এবং রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে বাঙালির সবচেয়ে বড় শক্তি তার সমাজ। রাষ্ট্র আমাকে খাবার দিবে, রাষ্ট্র আমাকে বিদ্যা দিবে, রাষ্ট্র আমাকে পানি দিবে, রাষ্ট্র আমাকে চিকিৎসা দেবে, এটি হতে পারে না। এই উনি তো বলেছেন যে এটা একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, এটা একটা ইউরোপিয়ান কনসেপ্ট। বরং আমাদের এখানে সমাজ ছিল সবসময় সক্রিয় সমাজ। আমার মনে আছে যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি গ্রামে, হ্যাঁ, সেই স্কুলটি একজন সমাজপতি তৈরি করেছিলেন। আমরা ওখানে যে চিকিৎসা কেন্দ্রটি ছিল সেটিও একজন সমাজপতি তৈরি করেছিলেন। কিন্তু এখনকার দিনে আমরা সামান্য বন্যা হলে কিংবা একটু ঘূর্ণিঝড় হলে গ্রামের মানুষ হাঁ করে তাকিয়ে থাকে রাষ্ট্র কবে আসবে। ততদিন পর্যন্ত কিন্তু তারা নিজেরা বাঁচবার চেষ্টাও করে না। এই যে সমাজের যে অন্তর্নিহিত শক্তিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু স্যার আমাদের কিন্তু সেই শক্তিটা এখনো যথেষ্ট আছে বলে আমরা মনে করি। রানা প্লাজার ঘটনাতে যদি আমরা দেখি, এটা আমি তো রানা প্লাজার ঘটনার মধ্যে ছিলাম, আমি জানি সমাজের ওই শক্তিটা আছে, কিন্তু ওটা জাগিয়ে দিতে হয় আমাদের। ওইখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন এত বেশি ওয়েস্টের চিন্তাধারা দ্বারা আমরা এত বেশি এখন প্রভাবিত হচ্ছি, আমরা ওইটাকেই যখন রোল মডেল মনে করছি, তখন তো আমাদের এই জিনিসটাকে আমরা ভেঙে চুরে ওদের মডেলে চলে যাব। সেটাই আমাদের কষ্ট। রবীন্দ্রনাথও কিন্তু আধুনিক ছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভ্যারেন্ডার তেল দিয়ে কুপি জ্বালাই, এটা কি সারা জীবন চালাবো? তারপরে নিজেই উত্তর দিচ্ছেন যে না, আমরা বিজলি বাতি চাই, কিন্তু পরক্ষণে তিনি বলছেন সবার জন্য বিজলি বাতি চাই, এই কতিপয়ের জন্য নয়। তো আমার মনে হয় যে রবীন্দ্রনাথের আজকের এই সংকটের সবচেয়ে বড় শিক্ষা যেটা হওয়া উচিত, সেটি হলো সমাজের যে পাটাতনের যে দুঃখী মানুষগুলো আছে তাদের দিকে নজর দেওয়া, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া, তাদেরকে সংঘবদ্ধ হতে সাহায্য করা, ওই কৃষকদেরকে আরও শক্তিশালী করা, তাদের জন্য সার, বীজ, সেচ সব কিছুর ব্যবস্থা করা। তাহলেই অন্য 10টি দেশের চেয়ে আমরা ভালো করব, আমরা বেঁচে থাকবো ভালোভাবে। কিন্তু আমাদের বড়ই দুর্ভাগ্য যে একটা সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় তারা কিন্তু এই সম্পদের একটা বড় অংশ নিয়ে যাবার কারণে আমাদের ওয়েজ এবং ক্যাপিটাল মনে করে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। আমরা ওয়েজ অত বাড়াতে পারছি না, অথচ ক্যাপিটালের প্রভাব অনেক শক্তিশালী। রবীন্দ্রনাথ বলেছেন যে ডেমোক্রেসির সবচেয়ে বড় দুর্বলতা হলো যে ক্যাপিটালের প্রতি পক্ষপাতিত্ব করে, ওয়েজের প্রতি না। উনি নিজেই বলতেছেন। সুতরাং সেই জন্য বলছি যে আজও কত প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের এই কথাগুলো যখন আমরা ভাবি। রবীন্দ্রনাথ পরিবেশ, জলবায়ু পরিবর্তন এগুলো নিয়ে তখন ভেবেছেন, আজকের দিনে ভাবলে কেমন অবাক লাগে না? যে তিনি তখন বলছেন, অরণ্য দেবতা নামে একটি প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের, সেখানে বলছেন যে মানুষ কত নির্দয়, যে গাছ আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, সুযোগ পেলে তার গোড়ায় আমরা কোরালতে মারি। হ্যাঁ, এবং এই জায়গাটাতে তিনি বলছেন যে আমাদের আরও বেশি সদয় হতে হবে প্রকৃতির প্রতি এবং পরিবেশ নিয়ে আমাদের ভাবতে হবে। একই সঙ্গে তিনি বলছেন যে মানুষের জ্ঞান এবং প্রকৃতির দান, এই দুইয়ে মিলেই হয় সভ্যতা। সুতরাং আমি সভ্যতাকে যদি বাঁচাতে চাই, পরিবেশকে বাঁচাতে হবে। এরকম অসংখ্য বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ভাবতেন, লিখতেন। তার কবিতা নিঃসন্দেহে অনেক গভীরে গেছে, তার গানগুলোর জন্য তিনি বেঁচে থাকবেন। কিন্তু আমি মনে করি একজন ইকোনমিস্ট হিসেবে, একজন সমাজতত্ত্ববিদ হিসেবে বা সমাজতত্ত্বের ছাত্র হিসেবে আমি মনে করি যে তার অবদান প্রবন্ধগুলোতে অনেক বেশি। এবং প্রবন্ধের মধ্যে তিনি কিন্তু বাংলাদেশের উন্নয়নের সংজ্ঞা কী হবে বা পৃথিবীর উন্নয়নের সংজ্ঞা কী হবে তিনি দিয়ে গেছেন। গরিব, দারিদ্র কাকে বলে, দারিদ্র নিয়ে তিনি কথা বলেছেন। দারিদ্র থেকে মুক্তি কী করে পাবো, এবং তিনি বলছেন যে বাইরের দারিদ্র্যের চেয়ে মনের দারিদ্র অনেক বেশি কঠিন। এবং এই সংকটকালে, যেহেতু তুমি সংকটের কথা বলছো, বাতায়নিকের চিঠি বলে একটি প্রবন্ধ আছে রবীন্দ্রনাথ, সেখানে বলছেন যে যখন জাহাজের খোলের মধ্যে ময়লা জল বা পানি জমে, তখন ওই জাহাজটি সংকটে পড়ে
তার ভারে এখন বাইরের থেকে সমুদ্রের যে পানি বা জল সেগুলো চাপ দিচ্ছে, তা আমরা শুধু দোষ দিই যে সমুদ্র চাপ দিচ্ছে, কিন্তু আমি তো সমুদ্রের এত পানি আমি তো সেচে ফেলতে পারবো না। Right. তা আমি পারি আমার খোলের ভিতরে মধ্যে যে যে পানিটা। পানিটা, ময়লা পানিটা, ওটা সেচে ফেলতে, এবং ওটা ফেললে পরে মনের আবর্জনা দূর হবে, তখন আমি বাইরের যে সমুদ্রের সাথে মোকাবেলা করতে পারবো দোষ না দিয়ে। সেই জন্য তিনি আত্মশক্তির উপরে খুব জোর দিতেন, আত্মবিশ্লেষণের উপরে জোর দিতেন, এবং সম্মিলিতভাবে ভরসার পরিবেশ তৈরি করবার চেষ্টা ছিলেন। তিনি বলেছিলেন যে মানুষের দারিদ্র্য বেশি করে দেখা যায় যখন মানুষের মনের যে যে ভয় সেটা বেশি হয়। তিনি বললেন যে দারিদ্র্যের ভয়টা আসলে মানুষের ভূতের ভয়ের মতো। একা থাকলে পরেই তার মনে হয় যে সন্ধ্যাবেলা যখন আমরা গাছের পাশ দিয়ে যেতাম, মনে হলো ভূত ঘাড়ের উপরে এসে পড়বে। একা থাকলে কিন্তু ভাই বোন সবাই মিলে যদি একসাথে হই, তখন কিন্তু আমরা ভূত অত ভয় পেতাম না। সুতরাং তিনি বলছেন যে এই দারিদ্র্য নামের ভূতটি আমরা মোকাবেলা করতে পারি যদি আমরা এক হতে পারি, এবং দারিদ্র্যের মূল কারণ আমরা একা 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 থাকার, আমরা সম্মিলিত হতে পারি না। যখনই সম্মিলিত হয়েছি তখনই আমরা মহৎ অনেক অর্জন করতে পেরেছি। তো আজকের সংকটকালের সবচেয়ে বড় প্রাসঙ্গিকতা রবীন্দ্রনাথের, যে এই সংকটে আমরা সবাই যেন একজন আরেকজনের পাশে থাকি, এক মানুষ আরেক মানুষের পাশে থাকি, একজন আরেকজনের কষ্টটা বুঝি, এবং বুঝে যেন আমরা ব্যবস্থা নেই। এবং সেখানে কৃষি আমাদের জন্য বড় আমাদের সহায়ক, কিন্তু সেই কৃষকের জন্য ভাবতে হবে। সেই কৃষক কথা রবীন্দ্রনাথ বারবার বলেছিলেন, যে শেষবার তিনি 1937 সালে প্রতিশর এসেছিলেন জমিদার হিসেবে। তখন প্রতিশরের কৃষকরা কেঁদে কেটে বলেছিলেন যে পরজন্মে যদি আপনি বিশ্বাস করেন কিংবা যদি আসেন ফিরে, আমাদের হয়ে জমিদার হয়ে ফিরে আসবেন। এবং তখন তিনি কষ্ট করে লিখছেন যে আমার এই সন্তানেরা আমাকে এতই ভালোবাসে, এদের ফেলে আমি কোথায় যাচ্ছি। তো এই যে মানুষের প্রতি এই যে ভালোবাসা, মানুষকে মানে সামঞ্জস্য, তিনি ধর্মীয় বিচারে নয়, মানুষের বিচারে তিনি মানুষকে কাছে আনবার চেষ্টা করছেন। আজকের দিনের সবচেয়ে বড় সংকট রাষ্ট্র একা পারবে না। এই সংকট মোকাবেলা করবার জন্য সমাজকে সমানভাবে সচেতন হতে হবে। আমরা আমাদের সাধ্যমতো আমাদের চারপাশে যদি আমরা কিছুটা কাজ করি, এই যে কোভিড কালে আমরা লক্ষ্য করছি, আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নির্বাহী সভাপতি হিসেবে যেটা দেখলাম, যখন কোভিড হঠাৎ করে সমস্ত লকডাউন হয়ে গেছে, অনেক শিল্পী গ্রামে গঞ্জে চরে, যারা ধরো শিল্প গান গেয়ে কিংবা বাঁশি বাজিয়ে কিংবা তবলা বাজিয়ে কোনো রকমে বেঁচে ছিল, ওদের কাজকর্ম বন্ধ হয়ে গেল। ওরা খাবে কি, পড়বে কি? এবং আমি তখন আমার সহকর্মীদের নিয়ে, সঙ্গীত শিল্পীদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বললাম, ব্যাংকের কাছেও বললাম যে আপনারা আমাদের কিছু টাকা দেন, এই টাকাগুলো আমরা শিল্পীদের কাছে পৌঁছে দেব। এবং আমার মনে আছে 27 লক্ষ টাকা বোধহয় আমরা তুলেছিলাম। তুলে প্রায় 1250 থেকে 1300 পরিবারকে বিকাশের মাধ্যমে তাদের কাছে টাকাগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এবং সংকটকালে তারা বেঁচে গেছেন, শুধু তাই নয়, তারা বলেছিলেন যে এটি রবীন্দ্রনাথের কাজ, এই যে সংকটকালে আমাদের কথা মনে রেখেছেন। রবীন্দ্রসঙ্গীত গান ভালো কথা, কিন্তু মানুষের পাশে যে দাঁড়াবার এই যে অভিপ্রায়, এটি রবীন্দ্রনাথ থেকে শিক্ষা। আমি আজকের সংকটকালে এই জন্য বলছি যে আমরা মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, এটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, এবং রবীন্দ্রনাথ আজকের দিনে সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। স্যার, এখানে আপনি যে কতটুকু বললেন সেখান থেকে আমি 2-3টা পয়েন্ট পিক করে আবার প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে বিজলি বাতির কথা যেটা বললাম আমরা, যে আমরা বিজলি বাতি চাই, সবার জন্য চাই। দেখেন, বিজলি বাতিটা আমি প্রতীক হিসেবে নিচ্ছি যে ওয়েস্ট আমাদেরকে যে টেকনোলজি দিচ্ছে, যে নতুন লাক্সারি দিচ্ছে, তো আমাদের সেটা লাগবে, বাট শর্ত সাপেক্ষ, যে আমরা সবার জন্য লাগবে, কালেকটিভ ভাবনাটা। আবার এখানে যদি আমরা আসি, যখন আপনি সমবায়ের কথা বললেন যে একা একজন মানুষের ভূতের ভয় পাবে, বাট সবাইকে মিলে থাকতে হবে। সমস্যাটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওয়েস্ট যখন তার টেকনোলজিকে ছড়িয়ে দিচ্ছে, সাথে তার ফিলসফিকেও ছড়িয়ে দিচ্ছে। এখন এখানে কি আমরা আমাদের ফিল্টার করার কোনো উপায় আছে কিনা, যে আমি টেকনোলজি নিব বাট আমি ফিলসফি নিব না? কারণ ওয়েস্টার ফিলসফির ভিতরে মানুষের যে ডিভাইড করে ফেলা, এটা তো খুবই প্রকট। আমার ইউএসএ যাওয়ার স্মৃতিতে এটা আছে, আমি অনেক জায়গায় গল্প করেছি। আমাদেরকে দাওয়াত দিয়েছে,
একজন প্রফেসর। তারপর হচ্ছে আমরা গিয়ে আমাদেরকে হোটেলে মেনু ধরাই দিল, তা আমরা খুশি মতো কে কোনটা খাবো বলে যেতাম। পকেট থেকে টাকা হ্যাঁ, দেওয়া লাগবে। তারপর লাস্টে বিল হাতে ধরাই দিল, আমরা তো অবাক যে কি। এই তোমার এই প্রশ্নের উত্তর দিতে হলে রবীন্দ্রনাথের চীনাম্যানের চিঠি প্রবন্ধটি পড়তে হবে। হ্যাঁ। একজন চৈনিক হ্যাঁ। এই ওয়েস্টার্ন সভ্যতা এবং ইস্টার্ন সভ্যতার এই যে গরমিল, এটা নিয়ে চমৎকার একটা প্রবন্ধ লিখেছিলেন, যেটা নিয়ে রবীন্দ্রনাথও লিখেছেন যে আমরা পূবের মানুষ, আমরা আত্মীয়তায় বিশ্বাস করি, একজন আরেকজনের সাথে সম্পর্কটা আমাদের আত্মীয়তার মতো। এখন আমার আত্মীয় যিনি, যাকে নিয়ে আমি একসঙ্গে খাচ্ছি, তাকে আমি বিল ধরাবো না, কোনোদিনই বিল ধরাবো শুধু না। তাই না স্যার, সেখানে ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিল আর তাদের মেয়ে ছিল, তাদেরকেও দিতে তাদের তিনজনের বিলও হচ্ছে দুজন মিলে দিল, মানে একজন দিল না। এটি হলো পশ্চিম। হ্যাঁ। এবং পশ্চিমে আমার মনে আছে আমি তখন বিলেতে লেখাপড়া করি, তা আমার এক আত্মীয় তিনি মানে এইখান থেকে গিয়েছেন, সুতরাং তিনি এখনো পূব দেশীয় রয়ে গেছেন, কিন্তু তার ছেলেটি তো আর পূব দেশীয় নাই, ওই পশ্চিমের মতো হয়ে গেছে। একদিন ছুটির দিনে, হ্যাঁ, তো উনি ছেলেকে বলছেন যে বাবা, আমার তো এই যে বাড়ির, ওনার অনেকগুলো বাড়ি আছে, যে বাড়ির মেনটেন্যান্সের জন্য আমরা একটা কাজ করব, কালকে কি আমাকে তুমি দিনটা দিতে পারবে, আমাকে সারাদিন আমাকে সাহায্য করতে পারবে? আমার সামনেই বলছে, ওই ছেলে বলতেছে অফকোর্স ড্যাড, কিন্তু হাউ মাচ ইউল পে ফর। এটা শুনে আমি অবাক হয়ে গেছি যে আমার বাবাকে যদি আমি এটা বলতাম যে কালকে নিশ্চয়ই তোমার জমিতে আমি কাজ করে দিব, কাল কত টাকা দিবে, আমার বাবা হয় অক্কা যেতেন অথবা আমাকে একটা থাপ্পড় মারতেন, তাই না? তা আমার সমাজে ওয়েস্টে তো আবার স্যার থাপ্পড় মারা নিষেধ। হ্যাঁ, থাপ্পড় মারা নিষেধ। তো সুতরাং আমার সমাজের সাথে ওদের মিলে না, আমরা অনেক বেশি মানবিক, একজন আরেকজনের বিপদে আসি। এই যে রবীন্দ্রনাথ লোকহিত চিন্তা বলে তার একটা প্রবন্ধ আছে, সেখানে তিনি বলছেন যে মানুষকে দান করেও কোনো উপকার করা যাবে না, ঋণ দিয়েও না, আসলে চেষ্টা করতে হবে প্রীতির বন্ধনে বাঁধবার জন্য। এই এই বাঙালি বা পূব দেশীয় সমাজে আমরা যারা আছি, আমরা সেই প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ করি সব কিছু। যেটা তোমাকে বললাম যে চীনাম্যানের চিঠিতেও এই পূব দেশীয় সমাজে, এমনকি চীনেও, খালি বাংলাদেশে না, আমরা যদি চীনে যাই, চীনেও কিন্তু এই আত্মীয়তার বন্ধন আমরা দেখতে পাবো। না, এটা তো ওয়েস্টে, সরি পুরো ইস্টেই তো। থাইল্যান্ডে যাই কিংবা ইন্দোনেশিয়াতে যাও, ওখানেও কিন্তু এই যে পরিবারের সম্পর্ক, আর ওই রকম উদাহরণ কেউ দিতে পারবে না যে একসঙ্গে বসে খাচ্ছি আর বিল শেয়ার করছি, এটা কিন্তু আমাদের দেশে হবে না। স্যার আমার প্রশ্নটা হলো যে তাহলে আমরা যখন পশ্চিমের দিকে এত বেশি তাদেরকে রোল মডেল বানাচ্ছি, হাউ ডু ইউ ফিল্টার? আমরা তো তাদের প্রযুক্তি নিচ্ছি, আমাদের ফিলোসফি সেই জন্য আমাদের দেশজ আজকের দিনের জন্য খুব প্রসঙ্গ, সেটি হলো যে আমাদের নিজস্ব একটা ইন্ডিজিনাস সলিউশন থাকতে হবে, আমাদের দেশজ একটি উন্নয়নের উপায় আমাদের খুঁজে বের করতে হবে। এবং আজকের দিনে আমি এটা নিয়েও একটা লেখা লিখেছি, আগামী 10 তারিখে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বেরোবে, সেটা হলো ইন্ডিজিনাস সলিউশন। আমার দেশের মতো করে আমাদের একটা সলিউশন বের করতে হবে। সেটা কি? যেটা 1 নম্বর বললাম, আমি কৃষির উপরে নির্ভর থাকবো বেশি করে। 2 নম্বর হলো আমরা সংগঠিত থাকবো, মানে সবার জন্য একসঙ্গে বলবো, এবং প্রীতির বন্ধনে সমাজটাকে বাঁধবার চেষ্টা করব। এর মাধ্যমে পশ্চিমের টেকনোলজি আমরা ব্যবহার করব। চীন কি পশ্চিমের টেকনোলজি ব্যবহার করছে না? প্রচুর করছে, কিন্তু আমরা কি কিন্তু চীন তো স্যার যেমন দেখেন গুগল, ফেসবুকে সব ফিল্টার করে দিয়েছে, যে পশ্চিম যেটা দিয়ে আপনার মাইন্ডসেটটাকে ক্রিয়েট করে। কিন্তু আমরা তো সেটা ওই অত তো সাহস নাই, কিন্তু আমাদের তাহলে শক্তিটা, আমাদের যেখানে শক্তি আছে সেই শক্তির সন্ধান করতে হবে। আমি তোমাকে একটা উদাহরণ দিই। রবীন্দ্রনাথ বলছেন সকল দেশেই গরিব বেশি, ধনী কম, তাই যদি হয় তবে কোন দেশকে বিশেষ করিয়া গরিব বলিব? এ কথার জবাব এই যে, যে দেশের গরিবের পক্ষে রোজগার করিবার উপায় অল্প, রাস্তা বন্ধ। যে দেশে গরিব ধনী হইবার ভরসা রাখে, সে দেশে সেই ভরসায় একটা মস্ত ধন। আমাদের দেশে টাকার অভাব আছে, এ কথা বলিলে সবটা বলা হয় না। আসল কথা আমাদের দেশে ভরসার অভাব। সুতরাং আজকে যদি আমরা যেটা বলছে, আমাদের মতো করে যদি আমরা আজকের এই সংকটকালে বাঁচতে চাই, তাহলে আমরা একটা ভরসার পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু কোভিড মোকাবেলায় অনেক দেশের চেয়ে ভালো করেছি, কারণ আমি ওই সময় খেয়াল করতে সমাজ কিভাবে আমরা এগিয়ে, আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু প্রত্যেকটা মানুষ তার মতো করে তার আত্মীয় স্বজনকে বাঁচাবার একটা চেষ্টা করেছে। এটা একটা ভরসা, মানুষ মনে করেছে যে না, আমার যে আত্মীয়টি আছে
এই নিউ ইয়র্কে, সে আমার জন্য কিছু টাকা পাঠাবে, আমাকে মরতে দিবে না। এই জন্য দেখবা যে কোভিড কালে আমাদের রেমিটেন্সের পরিমাণ বেড়ে গিয়েছিল। রাইট। তো সুতরাং মানুষ যে মানুষের জন্য, এটি বড় শিক্ষা আমাদের জন্য। এবং ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমরা নিশ্চয়ই পশ্চিমের প্রযুক্তি নিব, শিক্ষাও নেব, কিন্তু আমাদের সমাজের ভেতরের যে বন্ধন প্রীতি, সেটাকে আমরা কিন্তু ছেড়ে দেব না। রবীন্দ্রনাথই বলেছিলেন যে অক্সফোর্ড কেমব্রিজে যারা পড়ায় ইংরেজরা, তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু বেঁধে দেয় না যে এইভাবে পড়তে হবে, এটা করতে হবে। তাদের মনের যে চিত্তের গতি, সেই গতি অনুযায়ী তারা পড়াশোনা করে। কিন্তু আমরা, তিনিই বলছেন যে আমরা পশ্চিমের বশ হয়ে আমরা এখানে ক্যারানি তৈরি করবার শিক্ষা বেশি করে দিচ্ছি। এবং তিনি বলছেন যে আমরা যে শিক্ষাটা দিচ্ছি সেখানে সব কিছুই প্রতিকূল। আমাদের শিক্ষক প্রতিকূল, আমরা যা শিক্ষা দিচ্ছি সেটাও প্রতিকূল, যা শেখাই সেটাই প্রতিকূল, এবং যে বই পড়াই সেটাও প্রতিকূল। সুতরাং আমার মতো করে আমার ভাবনা ভাবতে হবে, এবং আমার সমাজে কোনটা আমার জন্য ভালো হবে, আমার ওই আত্মীয়তার বন্ধন কোনটা বাড়বে, সব মানুষকে ঐক্যবদ্ধ করবে, সেটি হলো যে সত্যিকারের শিক্ষা। এবং তিনি বলছেন যে দুঃখের দিনে এক হবার যে অনুভব, অভিজ্ঞতা, সেটি আমাকে আমার জাতীয়তাবাদের সবচেয়ে বড় ভিত্তি হতে হবে। আমরা ৭১-এ কত কষ্ট করে মিলেছিলাম, ওই মিলবার যে অভিপ্রায়, ওটি কিন্তু আমাদের জাতীয়তাবাদ, পশ্চিমের না। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের যথেষ্ট নিজস্ব শক্তি আছে, সেই শক্তিগুলোর সন্ধান করাটা খুব জরুরি। সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমরা নিতে পারি, আমাদের মতো করে শিখতে পারি, প্রযুক্তির ক্ষেত্রেও আমরা করতে পারি। এই যে আজকের এই সংকটকালে আমি বলছি, এই সংকটকালে আমরা পশ্চিমের মডেলে আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্ট করছি, এবং সেই পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি তেল আমাদের নেই বলে পশ্চিম থেকে বা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে পারছি না, আমাদের ডলার কমে গেছে। অথচ আমরা যদি প্রত্যেক ঘরে ঘরে একটা করে সোলার প্যানেলের ব্যবস্থা করে ফেলতাম একদিনে, আজকের এই তোমার এই প্রতিষ্ঠানটার পুরোটাই যদি সোলার প্যানেলে যদি চলতো, তাহলে তো আমাদের এতটা নির্ভরশীল হতে হতো না। এবং বলতে পারি যে সোলার প্যানেল তো আমাদের আনতেই হতো, আমরা চীন থেকে আনতাম, এবং বেশিরভাগ সোলার প্যানেল চীন থেকেই কিন্তু আনা হচ্ছে। আমরা দেশের ভেতরেও তৈরি করতে পারি আমরা সোলার প্যানেল, আমাদের সেই সাধ্য আছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দেশের ভেতরে সোলার প্যানেল তৈরি করবার জন্য অর্থ কিন্তু দিয়েছি। তো সুতরাং বাংলাদেশ ব্যাংকে এখনো সবচেয়ে বড় সোলার প্যানেলটি বাংলাদেশ ব্যাংকের মাথায় আছে। এই প্যানেল থেকে যে তোমার বিদ্যুৎ তৈরি হয়, সেটা গভর্নর অফিসের সবগুলো বিদ্যুৎ চলে, রাত্রেবেলা যে নিরাপত্তা লাইট, এগুলো সব সোলার প্যানেল থেকে চলে। তা আমরা যদি প্রত্যেক ঘরে ঘরে এরকম সোলারের ব্যবস্থা করতে পারতাম, আমাদের যে চরগুলো আছে এখানে যে মিনি গ্রিড সোলার প্যানেলের আমরা তৈরি করতাম, আমরা যে আমাদের পুরো উপকূলটা যদি আমরা বায়ুচালিত উইন্ডমিল চালু করতাম, আজকে তো আমাদের এতটা নির্ভরশীল হতো না। অফকোর্স উইন্ডমিল আমরা হয়তো পশ্চিম থেকে কিংবা চায়না থেকে আমরা আমদানি করতাম, কিন্তু আমাদের নিজেদের আমাদের মতো একটা নিয়ন্ত্রণ থাকতো এই জায়গাটাতে। আমি যেমন একটা উদাহরণ দিই, তুমি মনে করো তোমার বাড়ির ফ্লোরের রুফটপে একটা সোলার প্যানেল লাগালে, সেই সোলার প্যানেল থেকে তুমি 1 ইউনিট বিদ্যুৎ নিজেই তৈরি করলে দিনে। তো এইটা তৈরি করে তুমি ন্যাশনাল গ্রিডে দিলে, ন্যাশনাল গ্রিডে দেওয়ার সময় তুমি বললে যে আমি যে আপনাকে এই সোলার ইউনিটটি দিলাম, বিদ্যুৎটি দিলাম, এর জন্য আমাকে 10 টাকা দেবেন। আর আমি যখন আপনার ন্যাশনাল গ্রিড থেকে 1 ইউনিট কিনবো, আমি আপনাকে 7.5 টাকা দেব। আমার এই 2.5 টাকা আমার লাভ। এবং এটা নেট মিটারিং বাংলাদেশে চালু হয়ে গেছে। নেট মিটার মানে তোমার এমন একটা মিটার, তুমি কত দিলে আর কত নিলে এটার হিসাব রাখবে। দিনের শেষে দেখবে যে তুমি এই সিস্টেমটা যদি চালু থাকে, দিনের শেষে তোমার হয়তো বিদ্যুৎ বিল অর্ধেকেরও কম তোমাকে দিতে হবে। আর অন্যদিকে বিদ্যুতের যে উৎপাদন, এটা একটা কোনো বড় পাওয়ার প্ল্যান্টে করতে হবে না, সবাই আমরা কন্ট্রিবিউট করব, সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। এবং এইভাবে আমাদের নিজস্ব উন্নয়ন কৌশল আমাদের আজকের এই সংকটকালে খুব গুরুত্বপূর্ণ। এবং 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল আমাদের এই সংকট চলছে। এই 7 মাসে কেন আমরা নিজেদের মতো করে বাঁচবার পথ কেন খুঁজে পাচ্ছি না, আমাকে মাঝে মাঝে ভাবায়।
তো স্যার আপনি যেটা বলতেছিলেন ওখানে আমি আরেকটা চ্যালেঞ্জ মনে করি এরকম যে পশ্চিম যখন তার ফিলোসফিকে একটা কমফোর্টের মধ্যে প্যাকেট করে দেয়, ফর এক্সাম্পল আমি দুইটা এক্সাম্পল দেই। ওদের দেশে যে কোনো সমস্যা হলে 911 ফোন দিলে সব কিছু হাজির। আমরা সেটার আদলে 999 চালু করলাম, ভালো, এটা একটা কমফোর্ট, আমি বিপদে পড়লে ফোন দিব। অথবা ওয়েস্টে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আছে, যে আমি একটা বিপদে পড়লে আমার ইন্স্যুরেন্স উইল কাভার মি। সো আমরা হয়তো চিন্তা করছি আমরা এরকম ইন্স্যুরেন্সে যাব। অ্যাট দ্য ফেস ভ্যালু এগুলো তো খুব ভালো ভাই, মানুষকে নিরাপত্তা দিচ্ছে, মানুষকে কমফোর্ট দিচ্ছে, বাট এটার বিনিময়ে আমি আসলে কিন্তু ওর ফিলসফিকে কিনে ফেললাম। বিকজ যখন 999 ছিল না বাংলাদেশে, তখন আজকে গ্রামের মধ্যে একটা বিপদে পড়লে কি আমি প্রতিবেশীকে খুঁজবো, আমি আমার সমাজের হেল্প নিব। সো যখন আমার সমাজের হেল্প নেওয়া লাগে না, তখন আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে যাব। একইভাবে আমার আজকে যখন একটা মেডিকেল প্রবলেম হয়, তখন কিন্তু এখনো এটা প্রচলিত, লোকজন আমরা টাকা উঠাচ্ছি। আবার আমি মনে করতেছি আমি কোনোদিন বিপদের লোকজন আমার জন্য টাকা উঠিয়ে দিব। যখন আমি ইন্স্যুরেন্স চালু করবো, আমার থেকে কিন্তু সমাজের ডিপেন্ডেন্সিটা চলে যাবে। ফলে আমি তোমার সাথে একটু দ্বিমত করব। সেটি হলো যে আমাদের একক পন্থা অবলম্বন করে বাঁচবার সময় আর নেই। আমাদের দুটোই করতে হবে, মানে সমাজটাও টিকিয়ে রাখতে হবে, প্রযুক্তিরও ব্যবহার করতে হবে। পশ্চিমের যেটা ভালো দিক সেটা আমরা নেব। যেমন রবীন্দ্রনাথও কিন্তু তার যে বিশ্বভারতী করেছেন, সেখানে পশ্চিমের যে শিল্প, বিশেষ করে আর্ট অ্যান্ড কালচার, সেটাও নিয়েছে, চীন থেকে নিয়েছে, জাপান থেকে নিয়েছে, এবং আমার পয়েন্ট একটা একটা সম্মিলিত রূপ দিয়েছে। আমরাও মনে করো যে পশ্চিমের যেগুলো ভালো, বিশেষ করে দেখো আমেরিকার অনেক সমালোচনা তুমি করতে পারো, কিন্তু তাদের একটা হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, তাদের একটা MIT আছে। তা আমরাও একটা হার্ভার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে যদি হার্ভার্ডের মতো করতে পারতাম, আমাদের জন্য খারাপ হতো না। কিন্তু তো আমি বলছি যে একই সঙ্গে আবার যে সমাজের যে গুণটা, ওটাও রাখতে হবে। মানুষের বিপদের দিনে মানুষ দাঁড়াবে। আগেকার দিনে তোমার মনে আছে, যদি আমার বাড়িতে কেউ মারা যেত, তখন আশেপাশের লোকজন এসে আমাকে উনুন চালাতে দিত না, বলে না আমরা খাবার দিব, আপনি রান্না করবেন না। মনের যে শোক প্রকাশের যে যে একটা সুযোগ সমাজ করে দিত, তাই না? এখন আর কিন্তু সেরকম নেই। যেটা তুমি বললে, মানুষ এতটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, আত্মীয় স্বজনরাও ভাবে যে না, খাবার আর দেবার দরকার নাই, ওরা কোথাও থেকে কিনে নিয়ে আসে, অনলাইন অর্ডার দেয়। তো সুতরাং এই জায়গাগুলোর মধ্যে একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচ আমাদের নিতে হবে পুরোটাই। আমি কিন্তু স্যার ওইটাই বলতেছি বারবার, যে ফিল্টারটা আমি কিভাবে করব, করে আমার মতো করে একটা। কারণ দেখেন আমরা যখন সমবায় নীতির কথা বলছি যে মানুষকে ইউনাইটেড থাকতে হবে, সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করতে হবে। হোয়াট ইফ টেকনোলজি এসে যদি আমি একাই আমার সব সমস্যার সমাধান করি, তাহলে আমি তো ফিল করব আমাকে তো আর সমবায়ের দরকার নাই। সাম্প্রতিক একটা অভিজ্ঞতা, এই যে কদিন আগে তোমার একটা ঘূর্ণিঝড় হলো চট্টগ্রামে। এখন আমরা যদি বলতাম যে রাষ্ট্রের কোনো দরকার নেই, পশ্চিমে কনসেপ্ট, তাহলে কি এই যে 10 লক্ষ মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে কি আনতে পারতো? সমাজ একা আনতে পারতো না। সমাজের ভেতরে যে কোস্টাল ডিজাস্টার প্রিপেয়ারনেস যে কমিটি আছে, তারা কাজ করেছে, কিন্তু তাদেরকে আবার নেতৃত্ব দিয়েছে রাষ্ট্র। ওখানকার বলছে সবাইকে নিয়ে আসো, এনে এখানে রাখো। কিন্তু সমাজ এবং রাষ্ট্র মিলে তারা এই 10 লক্ষ মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিল, এবং আশ্রয় কেন্দ্রে কিন্তু আনার পর তাদের জন্য খাওয়া, তাদের ব্যবস্থা করা, এটা কিন্তু করেছিল। হ্যাঁ, সেই জন্য আবার সমাজ ওই বাড়িতে যাতে কেউ চুরি না করে, বা গরু ছাগল যাতে একজনের গরু আরেকজনের নিয়ে চলে না যায়, সমাজ কিন্তু খানিকটা সামাজিক পাহারাও দিয়েছে। তো সুতরাং সমাজ এবং রাষ্ট্র মিলেই একটা নতুন পথের সন্ধান আমরা কিন্তু পেয়েছি। আমি মনে করি যে বাংলাদেশের বাঁচবার উপায়, যেমন আমি তোমাকে উদাহরণ দিই, সারা পৃথিবীতে বিশেষ করে IMF এবং অন্যরা সবাই বলছে যে ভর্তুকি দেওয়া যাবে না, কিন্তু আমরা কিন্তু কৃষিতে ভর্তুকি দিয়েই যাচ্ছি। এই বছর আমরা 28,000 কোটি টাকা ভর্তুকি কৃষিকে দিয়েছি, সামনের বছর 46,000 কোটি টাকা দেব। এটা IMF পছন্দ করছে না, পশ্চিম বলছে যে না, ভর্তুকি দেওয়ার দরকার নেই। আমরা বলতে চাচ্ছি যে ভর্তুকি অন্য জায়গাতে কমাবো, যেখানে মনে করো যে শিল্পে হয়তো খানিকটা কমাবো, কিন্তু কৃষিতে আমি ভর্তুকি দেবই। কারণ আমি যদি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ থাকি, তাহলে আমার হাত পাততে হবে না। যে আমার খাবারের জন্য হাত পাতার চেয়ে লজ্জা কিছু নেই। তুমি যদি ব্যক্তি জীবনেও দেখো, তুমি যদি নিজের খাবারটা নিজে কিনতে না পারো, তাহলে এক ভাইয়ের কাছে যদি খাবার
জন্য টাকা চাও, এর চেয়ে লজ্জা কিছু নাই, কারণ তোমার খাবার খেতেই হবে। এমন না যে আজকে না স্যার এই খেলে- লজ্জা শব্দটা ব্যবহার করার কি দরকার আছে? না না আমি লজ্জা না পেলেই তো হলো, না তাই তো সেটা আরো না, ভালো। না, মানে লজ্জা মানে তোমাকে যদি সে অবজ্ঞা করে, না তোমাকে আজকে খাবারের টাকা দিব না। সোসাইটিতে আমরা এটি প্রচলিত যদি করি, ঠিক আছে, সবাই না, সবার না, কাছে সবাই খাবার চাইতেই পারে। ওই সমাজটা তো হারিয়ে গেছে, আমি এটা বলছি, সেটাই। এই সমাজটা হারিয়ে গেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন যে লজ্জা পাবার কোনো প্রয়োজন নেই, সমাজ এটা দায়িত্ব মনে করেই তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। কিন্তু আমরা ওই ইতিহাসটা হারিয়ে ফেলেছি, মানে আমাদের যে ভেতরের যে শক্তির যে ইতিহাস। রবীন্দ্রনাথ ভারতবর্ষের ইতিহাস বলে একটি প্রবন্ধে বলছেন যে আমরা যখন একটা ঝড় বয়ে যায় তখন বাইরে থেকে শুধু মানুষের কান্নার শব্দটাই শুনতে পাই। হ্যাঁ, এবং একটা আন্দাজ করি যে একটা বড় ঝড় চলে গেছে, গাছ উপড়ে গেছে, তোমার ছাদ ভেঙে গেছে, কিন্তু মানুষের ভেতরটা, বিশেষ করে সেখানে মানুষ কতটা কষ্টে আছে, একজন আরেকজনের ওপরে কতটা নির্ভরশীল, ওই জিনিসটা খুঁজে পাই না। তা আমাদের ইতিহাসে ওই জন অনুভবটা আমরা ওইভাবে ধরতে পারি না। আমরা খালি রাজা রাজরাদের মানে বড় বড় যা কিছু এক দৃশ্য রাজা এসেছিল আরেক রাজাকে মেরে সরিয়ে দিয়েছে, ওই কাহিনীগুলোই আমরা পাই। Right. কিন্তু মানুষের যে ভেতরে যে বাঁচবার সংগ্রাম, একজন আরেকজনের পেছনে দাঁড়াবার সংগ্রাম, ওটা কিন্তু আমরা জানি না। সেই জন্য বলছেন যে আমাদের বড়ই দুর্ভাগ্য যে যেই ইতিহাস আমাদের সন্তানদের বাঁচবার আশা যোগাবে, সংগ্রামের কথা বলবে, সেটা না করে আমরা শুধু রাজা রাজরাজাদের বিদায় এবং তাদের আবির্ভাব নিয়ে ইতিহাসটা লিখি। আমার মনে হয় যে আমাদের নিজস্ব শক্তির উৎসগুলো এখনো সন্ধান করবার সময় আছে। যেমন যেমন রবীন্দ্রনাথই বলছেন যে আমাদের যথেষ্ট আম গাছ আছে, কিন্তু আম গাছের গোড়ায় যে মাটি, সেখানে যথেষ্ট পানি দেই না বলে আম গাছে আম বেশি হয় না, এবং তখন আমরা বলি না হলো আম, আমরা আপেল খাবো। তো তিনি বলছেন যে এটা কোনো পথ হলো না, বরং আম গাছের গোড়ায় আর একটু সার দেওয়া, পানি দেওয়া ভালো। আম যদি বেশি হয় সেই আম বিক্রি করে আমি আপেল অবশ্যই কিনতে পারবো, কিন্তু আগে গুরুত্ব দিতে হবে আমার আম গাছের উপরে। এটি হলো আমার দেশীয় পথ, দেশজ পথ। আজকের দিনেও এই সংকটকালে আমরা যদি কৃষির উপরে গুরুত্ব দিই, আমরা যদি সোলারের উপরে গুরুত্ব দিই, আমরা যদি প্রাথমিক শিক্ষার উপরে গুরুত্ব দিই, আমরা যদি প্রযুক্তির ব্যবহার করে মানুষকে আমরা কাজের সুযোগ করে দিতে পারি আমাদের মতো করে, তাহলেই কিন্তু আমাদের একটা স্বতন্ত্র দেশজ উন্নয়ন কৌশল আমরা খুঁজে পাবো, এবং এটি বাঁচার পথ। আমরা পুরোপুরি বিদেশ নির্ভরতা আমাদের জন্য যথেষ্ট নয়। তাহলে সেক্ষেত্রে স্যার আমি মানে যেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে ধারণাটা ঢুকতে হবে, এটা তো শিক্ষার মধ্যে দিয়ে হ্যাঁ, ঢুকতে হবে। শিক্ষার মধ্যে দিয়ে হ্যাঁ, ঢুকতে হবে। এখন শিক্ষার মধ্যে দিয়ে ঢোকার ক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে কি শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, হোয়াটস দ্য ফ্রেমওয়ার্ক, হোয়াটস দ্য কন্টেন্ট, সেখানে কি আমরা সচেতন থাকছি কিনা। কারণ আমি একটা এক্সাম্পল, আমার নিজের খুব ফেভারিট একটা এক্সাম্পল আমি দেই, এই প্রাচ্য পাশ্চাত্যের ডিফারেন্সকে ডেমনস্ট্রেট করার জন্য খুব নাইস একটা এক্সাম্পল আছে। এরকম হচ্ছে যে প্রাচ্যের লোকজন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমাকে তিনটা জিনিসের নাম বলি, একটা হচ্ছে ধরো বানর, একটা হচ্ছে কলা, একটা হচ্ছে পান্ডা, তুমি এটাকে ভাগ করো, দুই ভাগে ভাগ করো। ইস্টে, এই প্রাচ্যে 90% বা 95%-এর বেশি মানুষ অবধারিত উত্তর দিবে বানর এবং কলা, এটা এক গ্রুপ। দিস ইজ সো অবভিয়াস, বানরের সাথে কলা যায়, পান্ডা হচ্ছে আলাদা। মজার বিষয়, এই সেম কোয়েশ্চেন যদি আমরা ওয়েস্টে করি, ওয়েস্টার্ন পিপলকে, পান্ডাকে বেশি দিবে। হ্যাঁ, ওরা হচ্ছে 90% বেশি লোক বলবে বানর পান্ডা এক গ্রুপে, বিকজ এই দুটো প্রাণী, কলা আলাদা। এই যে বিকট একটা পার্থক্য, এটা কিন্তু খুব ওয়ান্ডারফুল এক্সাম্পল টু ডেমনস্ট্রেট যে এই দুই গ্রুপের লোকের চিন্তাধারা এই জায়গায় আলাদা। রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক। হ্যাঁ। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের দেশে কেমন শিক্ষা চাই। রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন যে এটি কোনো প্রশ্ন হলো, যেমন জীবন চাও তেমন শিক্ষা নাও। অর্থাৎ আমাদের জীবন আর শিক্ষা আলাদা হতে পারে না। আমাদের যে জীবন সংগ্রাম, আমরা যেভাবে বেঁচে থাকি আগের থেকে এখনো পর্যন্ত, যেটা বললাম পূব দেশীয় সমাজ, রবীন্দ্রনাথই বলছেন জমিদারের বেহারা বা একজন ধনী লোকের একজন বেহারা 7 টাকা বেতন পায়, 3 টাকা নিজে খায়, 4 টাকা বাড়িতে পাঠায়, কারণ তার ভাইটি কলেজে পড়বে। তো এই সম্পর্কটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এরকম জীবন আমাদের কিভাবে চলবে,
আমাদের নিজেদের খাবার আমাদের নিজেদের সংগ্রহ করতে হয়, আমাদের একজন বিপদে পড়লে আরেকজন আত্মীয়র পাশে দাঁড়াতে হয়, এটি তো আমাদের জীবন। তো সেই জীবনের মূল্যবোধের শিক্ষা কি আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমি স্যার দেয়? ওই এক্সাম্পলটা আমি বলতে হ্যাঁ। চাচ্ছিলাম যে এই যে দুই গ্রুপ দুই রকম অ্যান্সার দিল, এটার কারণ কি যে ইস্ট অনেক বেশি প্রাধান্য দেয় ইন্টারাকশন, কার Interaction, সাথে কার কি আত্মীয়তা, সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক। বানরের সাথে কলার হ্যাঁ, সম্পর্ক। হ্যাঁ, হ্যাঁ। ওয়েস্ট হোয়ারাজ সবচেয়ে বেশি ভ্যালু করে ক্লাসিফিকেশনকে, Classification. অ্যাট্রিবিউটের এগেইনস্টে, যে বা এরা হচ্ছে প্রাণী, এটা একটা ক্লাস, এটা হচ্ছে আরেকটা ক্লাস। এখন আমি যদি দেখি যে বায়োলজিতে আমরা যখন পড়ালেখা করি, প্রথমে আমাদেরকে কি শেখাচ্ছে? প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীদের ইন্টারাকশন না, কিন্তু প্রাণীর শ্রেণীবিন্যাস। না, এটা তো যে আমি বললাম চিনাম্যানের চিঠিতে স্পষ্ট করে বলেছে। তাহলে আমি সেটাই বলছি স্যার, যে তাহলে হ্যাঁ। আমাদের শিক্ষা তো কমপ্লিটলি ওয়েস্টার্ন মডেলে হ্যাঁ, ডিজাইন হ্যাঁ। করা, এবং সেটার বিষয়ে তো আমরা অ্যাওয়্যারও না যে হ্যাঁ, কোনটা ওয়েস্টার্ন মডেল আর কোনটা কিন্তু ইস্টের সাথে। আমরা কিছুটা অ্যাওয়্যার হওয়ার চেষ্টা করেছিলাম। রবীন্দ্রনাথ নিজে কিন্তু এটার একটা এক্সপেরিমেন্ট করেছেন, যে শান্তিনিকেতনে তিনি যে শিক্ষার ব্যবস্থাটা করেছেন, পাশে শ্রীনিকেতন করেছেন। তো সেখানে এখান থেকে গিয়ে ছেলে মেয়েরা ওখানে শিখবে হাতের কাজ, কি করে মানুষ তার শ্রমকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে, সমবায় কিভাবে রান করতে পারে, এগুলো কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ে এসেছিলেন। একই সঙ্গে তিনি চীন থেকে, জাপান থেকে পণ্ডিতদের নিয়ে এসেছিলেন, যে তারা তাদের কিভাবে তাদের সভ্যতাটা কিভাবে তারা আমাদের দেশের মানুষের সাথে মেলাতে পারে। একই সঙ্গে তিনি পশ্চিম থেকেও নিয়ে এসেছিলেন। আমহার্স্ট যেটা, তাকে কৃষি বিজ্ঞানী ইংল্যান্ড থেকে এনেছিলেন, যে আমাদের এখানে আধুনিক কৃষি করবার জন্য প্রতিশর, সেলাই দেওয়া, এইসব জায়গাতে কি করে কৃষি খামার করতে হয় সেটাও করেছিলেন। তিনি খুব সমন্বয়বাদী ছিলেন, মানে পশ্চিম এবং পূবের মধ্যে একটা সত্যিকারের সমন্বয় করবার চেষ্টা করেছিলেন। আমরা এখনো চেষ্টা করছি, আমরা পুরোপুরি এখনো পশ্চিমের দিকে যাইনি, কিন্তু ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা কখনো কখনো পশ্চিমের স্টাইলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে দাঁড় করাবার চেষ্টা করি, এবং চেষ্টা করতে গিয়ে আমাদের যে ভেতরের যে শক্তি ছিল সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আজকে ধরো এই যে তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়া কি বিপদের মধ্যে আমাদের ফেলেছে। তুমি দেখো যে কোনো একটা বাড়িতে যাও, তুমি দেখবে যে মা ফেসবুকে ব্যস্ত, মেয়ে আরেক ঘরে হোয়াটসঅ্যাপে কথা বলছে, বাবা হয়তো ইমেল করছে, এবং তারা একসঙ্গে বসে খাবারেরও সুযোগ নেই। এবং মাকে মেয়ে বলে বা ছেলে বলে দিচ্ছে যে তোমরা খেয়ে নাও, আমার জন্য খাবার রেখে যাও। কিন্তু আগে কিন্তু এরকমটি ছিল না। আমরা সব ছেলে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে খেতাম। ওই সময়টায় আমরা সমাজ এবং জীবন নিয়ে অনেক কথা বলতাম। এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং পশ্চিমকে হুবহু নকল করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আমাদের নিজস্ব শক্তি আমরা হারিয়ে ফেলছি। এর মানে এই নয় যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো না। তোমার কথাটা খুব ভালো, যে আমরা প্রয়োজনে ফিল্টার করব। আমার যতটুকুন প্রয়োজন, ফিল্টারের আগে তো অ্যাওয়ারনেস লাগবে। হ্যাঁ, আমার যেটা প্রয়োজন আমি সেটাই করব। এবং আমি দেখলাম যে আমাদের মুস্তাফা জব্বার, যে তথ্য প্রযুক্তি মন্ত্রী, তিনি কিন্তু কালকেও বলেছেন যে আপনারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এর কন্টেন্টটা ভালো করে দেখবেন, যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয়, যেটা আমাদের সমাজ সংস্কৃতিকে বিপন্ন করে, সেই জায়গাটা থেকে একটু দূরে। এটার জন্য আসলে ইউ আর রাইট, আমাদের সবাইকে সচেতন হতে হবে যে কোনটা আমরা ব্যবহার করব আর কোনটা করব না। কিন্তু আমাদের বড়ই দুর্ভাগ্য যে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি চাই, আমরা পরিবর্তনটাও খুব তাড়াতাড়ি চাই, তাই না? কিন্তু জীবনের পরিবর্তন বিকাশ, আর মরণের পরিবর্তন বিকার। আমরা বিকারের দিকে যাই। রবীন্দ্রনাথের কথা, আমার কথা না। আমরা বেশিরভাগ মৃত্যুর যে 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 পরিবর্তন সেই দিকে বেশি হাঁটছি, বিকারের দিকে বেশি হাঁটছি, বিকাশের দিকে নয়। তো সুতরাং এই দুটোকে সামলাতে হলে আমাদের আসলে আমাদের শিক্ষার মধ্যে, আমাদের জ্ঞান চর্চার মধ্যে আমাদের নিজস্ব ঐতিহ্য যেটা, সেই ঐতিহ্যে আমাদের যেমন রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, জীবনানন্দ দাশ আছেন, কবি শামসুর রহমান আছেন, জসীমউদ্দিন আছেন, আমাদের শক্তির উৎসগুলোকে, জয়নুল আবেদিন আছেন, আমাদের শক্তির উৎসগুলোকে আমাদের খুঁজে পেতে হবে, এবং সেই শক্তির থেকে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এই শক্তি খুঁজবার একজন মানুষ এসেছিলেন আমাদের সমাজে, যার সাথে যোগাযোগ রাখলে পুরো সমাজের যোগাযোগ ছিল, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কিন্তু বলতেন যে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনেক শক্তিশালী। আমাদের বাংলা ভাষা, মনে করেন বাংলা ভাষার প্রতি তিনি এতটা গুরুত্ব কেন দিয়েছেন? রবীন্দ্রনাথও বাংলা ভাষার উপরে খুব গুরুত্ব দিয়েছেন, এবং তিনি বলেছিলেন যে আমাদের বিজ্ঞানীরা, আমাদের অর্থনীতিবিদরা বাংলায় চর্চা করেন না,
বাংলায় যদি চর্চা করতেন তাহলে অনেকের কাছে তার বিজ্ঞানের কথা, অর্থনীতির কথা নিয়ে যেতে পারতাম। আবার একই সঙ্গে বলছেন যে আমরাও যারা সাহিত্য চর্চা করি আমরা আবার বিজ্ঞানকে ভয় পাই, বিজ্ঞানকে আনি না। সুতরাং আমাদের যেমন বিজ্ঞানকে নিয়ে আসতে হবে সাহিত্যিকদের, আবার বিজ্ঞানীদেরও সাহিত্য চর্চা করতে হবে। তার দুইয়ের মিলেই হবে একটা উন্নত মানের সংস্কৃতি এবং সভ্যতা। আমার মনে হয় যে রবীন্দ্রনাথ থেকে অনেক কিছু শেখার আছে জীবনের প্রায় প্রতিটি অঙ্গে, আমি মনে করি আর কি। না না, এটা অ্যামেজিং যে উনি এত জিনিস টাচ করছেন এত গভীরে গিয়ে, এটা তো বিশ্বাস হয় না এক যে জীবনে তার সব লেখা পড়া সম্ভব না। আমি আমি প্রায় ২০-২৫ বছর যাবৎ শুধু তার প্রবন্ধগুলো ঘাঁটতে ঘাঁটতে আমার সময় চলে তার যাচ্ছে। প্রবন্ধের এক পারা পড়তেই তো একদিন চলে যায়। তার চিঠিপত্রগুলো কি জি। চমৎকার সব জি। চিঠিপত্র, সেই চিঠিপত্রের মধ্যে কিন্তু তার মনের কথাগুলো বলছেন এবং তার ভাস্তি ইন্দিরার কাছে চিঠি লিখছেন, সেই চিঠির মধ্যে তিনি যে সমস্ত কথাবার্তা লিখছেন ওগুলোর মধ্যে মনের যে কথা সেগুলো বেরিয়ে আসছে। এবং একজন মানুষ দেখো তিনি এক জায়গায় লিখছেন, আমার মনে আছে যে অনেকেই রবীন্দ্রনাথকে প্রশ্ন করতেন যে তিনি তো রূপোর চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি গরিবের দুঃখ কি বুঝবেন। তখন তিনি খুব কষ্ট করে লিখেছেন যে এ কথা ঠিক, আমি জমিদার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু পূর্ব বাংলায় আমি এসে গরিবের দুঃখ বুঝবার অনেক চেষ্টা করেছি। আমি তন্ন তন্ন করে পূর্ব বাংলার গ্রামে গঞ্জে ঘুরেছি, মানুষের কষ্ট বুঝবার চেষ্টা করেছি। পদ্মা নামক বোটে তিনি থাকতেন এবং সকালবেলা যখন গ্রামের মেয়েরা পদ্মা পাড়ে আসতেন, এসে তারা তাদের থালা বাসন মাজবার কাজ করতেন, একই সঙ্গে স্নান করতেন এবং এই সময় নিজেদের কষ্টের কথা বলতেন। মেয়েরা তাদের যে জীবনের যে সংগ্রামের কষ্ট, তাদের সম্পর্কের কষ্ট, এগুলোর কথা বলতেন এবং সেগুলো কান পেতে শুনতেন রবীন্দ্রনাথ। শুনে এই যে নারীর যে ক্ষমতায়ন, নারীর যে কষ্ট তিনি তার লেখার মধ্যে এনেছেন, পূর্ব বাংলায় যে থেকে রতনের কথা যেভাবে এনেছেন, উপেনের কথা যেভাবে এনেছেন, এগুলো কিন্তু তার এই যে গ্রামে গঞ্জে মানুষগুলোর সাথে তার যে ইন্টারাকশন, ওই যে শোনার ওগুলোর উপরে ভিত্তি করে তিনি করেছেন। এবং আমরা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ নারীর কথা শুধু নয়, সাধারণ মানুষের কষ্টের কথা শুধু নয়, তাদের কষ্ট দূর করবারও চেষ্টা করেছেন। এক জায়গায় তিনি লিখছেন, রথিন লিখছেন তার বাবার কথা। রথিনও কিন্তু রথিন এবং নগেন তার জামাই দুজনকেই তিনি প্রতিস্বরে নিয়ে এসেছিলেন, যে শিলাইদতে নিয়ে এসেছিলেন যে তারা কৃষকের জন্য উন্নতির জন্য কাজ করবেন, এই জন্য তারা খামারে কাজ করবেন। তো এই জন্য তারা তিনি তখন রথিন লিখছেন যে বাবাকে অনেক কৃষক এসে ওই যে মানি লন্ডারিং, অর্থাৎ তোমার মানি লেন্ডার, যারা যারা সুদে টাকা দিত, তাদের কাছ থেকে টাকা নিয়ে বিপদে পড়লে তখন বাবার কাছ থেকে এসে বলতেন যে আপনার ব্যাংক থেকে আমাকে কিছু টাকা দেন, ওটা আমরা শোধ করে দিই। বলে যে বাবা সরল বিশ্বাসে টাকা দিতেন, টাকাগুলো তারা শোধ করতো না, আবার নিজেরা খেয়ে দিয়ে আবার এসে বলতেন। তো তখন আমি বলতাম যে বাবা ও তো আরেকবার দিয়েছো। তো উনি হেসে বলে যে ওরা হয়তো পেরে ওঠেনি, আরেকবার দিই। হ্যাঁ, তো এরকম সম্পর্ক তিনি বজায় রেখেছিলেন। তারপরেও অনেক উপকার করেছিলেন ওই সময়টায়। ওরকম একটি সময়ে তিনি সুদের হার কত হবে, কত স্প্রেড হবে, ব্যাংকের কিভাবে পরিচালনা করবে, এগুলো কিন্তু তিনি ঠিক করে দিয়েছেন। আমি একটা খাতা পেয়েছিলাম ওই প্রতিসরের, সেখানে তিনি কত টাকা জমা হচ্ছে, কত সঞ্চয় করছেন, ওগুলো সমস্ত লেখা আছে সেই খাতার মধ্যে। তো এইভাবে তিনি আমাদের পূর্ব বাংলার সমাজ এবং মানুষকে জানতেন, চিনতেন এবং তাদের জন্য কিছু করবার জন্য চেষ্টা করছেন। তিনি যে কাজটি করেছেন, শিক্ষা খাতে বড় কাজ করেছেন। গ্রামের মধ্যে নারী শিক্ষার জন্য শিক্ষার ব্যবস্থা তিনি করেছেন। ছেলে মেয়েদের শিক্ষার জন্য অবৈতনিক অনেকগুলো বিদ্যালয়, অনেকগুলো চিকিৎসালয় তিনি এই সব তার জমিদারি এলাকাতে করেছেন। একটা জায়গায় তিনি বলেছেন যে আমি কিছু টাকা দিই জমিদারি থেকে, তোমরাও কিছু দাও, মিলে আমরা স্কুল এবং এগুলো চালাই।
এবং আরেকটি বিষয় যেটা খুব আমাদের জন্য খুব আমার মনে হয় যে ভাববার বিষয়, যে আমি যেটা বললাম যে তিনি সমন্বয়বাদী ছিলেন। নায়েবরা তার ওই যে পুণ্যার সময়, নববর্ষের পুণ্যার সময় খাজনা আদায় করবার সময় যে ব্যবস্থা করতেন, সেই ব্যবস্থায় কাউকে বেঞ্চে বসাতেন, কাউকে মাটিতে বসাতেন, এবং কখনো কখনো মুসলমান প্রজাদেরকে একটু নিচে বসাতেন। রবীন্দ্রনাথ বলছেন এটা চলবে না, বসালে সবাইকে এক জায়গায় বসাতে হবে। তো এর জন্য তিনি কোনো কোনো নায়েবদেরকে বরখাস্তও করেছেন। আচ্ছা। এই যে মানুষ, হ্যাঁ। সাধারণের মানুষ, এই জন্যই প্রতিশ্বরের যারা কৃষক, যারা প্রজা, তাদেরকে এত তারা তারা কাছের ছিলেন এবং বলেছিলেন যে পরজন্মে আপনি আসবেন আমাদের জমিদার হয়ে। তো সুতরাং রবীন্দ্রনাথের এই যে মানবিকতা, এগুলোর বিষয় নিয়ে আমাদের আরও জানা উচিত। আর রবীন্দ্রনাথ খুব আত্মশক্তিতে বিশ্বাসী ছিলেন, নিজের কাজ নিজে করবার পক্ষে ছিলেন। স্যার, আত্মশক্তির আলোচনাতে আমরা আরেকটু ঢুকবো, তার আগে আমার এখন যে প্রশ্নটা করার খুব লোভ হচ্ছে, এই যে রবীন্দ্রনাথ অ্যাবসলিউটলি ইজ অ্যান অ্যামেজিং ফিগার, তো আপনার যে তার প্রতি ফ্যাসিনেশন সেটা তো খুব সুস্পষ্ট। আমার স্যার ওই ইতিহাসটা জানার ইচ্ছা, যে আপনার এই রবীন্দ্রনাথের সাথে যোগাযোগটা কিভাবে হলো? না, রবীন্দ্রনাথের সাথে এমনি তোমার পরোক্ষ যোগাযোগ অনেকটাই ছিলেন ওয়াহিদুল হক, যিনি আমাদের ছায়ানট করেছেন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি তোমার 74-75 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন ডেইলি পিপুলে আমি অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কাজ করতাম তার সাথে। তিনি ছিলেন এক্সিকিউটিভ এডিটর। তো তার কাছ থেকে রবীন্দ্রনাথ পড়া হয়নি? পড়া হয় না তখন। রবীন্দ্রনাথ, উনি আবার রবীন্দ্র ভক্ত, সবাই হ্যাঁ, সেটা তো সবাই জানে। ওয়াহিদ ভাই আমাকে মাঝে মাঝে বলতেন যে রবীন্দ্রনাথ পড়ে, তো কিছু কিছু পড়েছি। এরপরে তো আমি বিদেশে চলে গেলাম পড়াশোনা করবার জন্য। ফিরলাম 83 সালে খুব সম্ভবত, ফিরে বিআইডিএসে আমি গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করি। তো কাজ করতে করতে আমার সহকর্মী, জুনিয়র সহকর্মী, আজকে যে বিআইডিএসের ডিজি বিনায়ক সেন এসে আমাকে একদিন বললেন যে আতিউর ভাই, আপনি তো গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করেন, রবীন্দ্রনাথের সমবায় ভাবনা এবং আত্মশক্তি এই পর্বগুলো নিয়ে আপনি একটু পড়াশোনা, যে দুটো নিয়ে আজকে আমরা আলাপ করতেছি। আমি তখন আত্মশক্তি নিয়ে পড়াশোনা শুরু করলাম, এবং আত্মশক্তিতে দেখলাম যে নেশন কি, প্রথম প্রবন্ধটা হলো জাতি কাকে বলে, এবং তারপরে শিক্ষা নিয়ে ভাবনা আছে, লক্ষ্য শিক্ষা বলে একটা প্রবন্ধ আছে, এবং ভারতবর্ষের সমাজ নিয়ে একটা কথা আছে। এরকম পড়তে পড়তে সমবায়ে গেলাম, তারপরে পল্লী প্রকৃতিতে গেলাম। এই পুরো ভাবনার মধ্যে এমনভাবে জড়িয়ে গেলাম। এরই মধ্যে ওয়াহিদ ভাই একটি অনুরোধ করলেন যে শিলাইদহে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি সভা হবে, সেই সভায় আমাকে মূল বক্তৃতা করতে হবে। তখন রবীন্দ্রনাথ ও গ্রামীণ উন্নয়ন বলে আমি একটি 1.5 ঘন্টার বক্তৃতা বললাম, যেটা এই বইতে আছে। তো সেই বইতে আমি নানা প্রসঙ্গ, রবীন্দ্রনাথের এই সমস্ত প্রসঙ্গ যেগুলো নিয়ে আমরা আলাপ করছি, একটু একটু করে টাচ করলাম, আমাকে পেয়ে বসলো। এরপর থেকে আমি রবীন্দ্রনাথের অর্থনীতি, সমাজ নিয়ে আলাপ করছি, কারণ রবীন্দ্রনাথের অর্থনীতি যে এতটা প্রাসঙ্গিক, আমি একটা জায়গায় দেখলাম, সেখানে লিখছেন যে উন্নয়ন কাকে বলে, উনি নিজেই সংজ্ঞা দিচ্ছেন যে ভদ্রচিত বাসা, ভদ্রভাবে থাকা, ভদ্রভাবে খাবার জোগাড় করা, চিকিৎসা পাওয়া এবং স্বাতন্ত্র্য এবং অবসর, এগুলো হলো উন্নয়নের লক্ষণ। এই যে কোনো মতে বেঁচে থাকাটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন বলতে হলে মানুষের আরেকটু উচ্চ মানের জীবন চলাটাকে উন্নয়ন বলে। আমি বললাম যে অর্থনীতিবিদরাও এত সুন্দর করে উন্নয়নের সংজ্ঞা দিতে পারেনি যেটা রবীন্দ্রনাথ দিয়েছেন। এরপরে রবীন্দ্রনাথের কৃষি নিয়ে আমি কাজ করলাম, এবং এ নিয়ে একটা বই আছে, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা বলে, মধ্যাহ্ন প্রকাশনী বের করেছে, মঞ্জুরে মাওলা প্রকাশ করেছিলেন। তারপরে পাঠক সমাবেশ ইংরেজিতে বইটি বের করেছে, টেগোর থটস অন পেজেন্ট্রি বলে আমার আরেকটি বই তারা বের করেছে, এবং সেইখানে রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, যন্ত্রের সংশ্লেষ, কৃষির সাথে সমবায়, কৃষিতে কৃষকের অধিকার, শুধু উন্নয়ন না, কৃষকের অধিকার, কৃষকের সংস্কৃতি, এগুলো নিয়েও
তিনি বলেছেন। এগুলো সম্পূর্ণটা ওই বইতে আমি স্থান দিয়েছি, যার কিছু কিছু এখানেও আছে। তো রবীন্দ্রনাথ আগেই তুমি যেমনটি বলেছেন, খুবই এত বিস্তৃত এক সাগর, সেটা আমরা সম্পূর্ণটা খুঁজে পাওয়াটা আসলেই কয়েক জন্মের ব্যাপার। সারা জীবন পড়লেও রবীন্দ্রনাথ পড়ে শেষ করা যাবে না। স্যার, তাহলে আমরা এখন একটা আত্মশক্তির ভিতরে ঢুকতে চাই, যে আমরা সমবায়ের ভিতরে যেটা বুঝলাম যে মানুষের যে শক্তি, এখন মানুষ মিলে যে সিনার্জিটা হবে, তার আগে তো তার নিজের ভিতরের শক্তি, তাই না? তো এই জিনিসটা একটু আমরা যদি ভিতরে যেতে চাই, আত্মশক্তিকে ঘিরে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, ওখানে তো অনেকগুলো প্রবন্ধ আছে, অনেক রকম থিম, আর রবীন্দ্রনাথের তো প্রত্যেকটা লাইনই এক একটা হচ্ছে যে 1 ঘন্টা আলোচনা করার মতো। তো ওখান থেকে স্যার আমাদেরকে যদি একটু শেয়ার করেন আপনার আত্মশক্তির প্রবন্ধের প্রথম প্রবন্ধটি আমার খুব ভালো লেগেছে। সেটি হলো নেশন কি। জি, ফরাসি দার্শনিক রেনের উদ্ধৃতি দিয়ে তিনি যে লিখেছেন যে জাতি দুঃখের দিনে মানুষ যখন এক হয়, সেই অনুভূতি সুখের চেয়ে অনেক বেশি স্থায়ী হয়, এবং একটি জাতি ওই দুঃখের দিনে এক হবার মধ্য দিয়ে এক ধরনের অনুভবের সৃষ্টি হয়, একটা কিছু করবার একটা অনুভবের সৃষ্টি হয়, সেটি জাতীয়তাবাদ। এবং বাঙালির কিন্তু ওই যে সারা জীবন যে সংগ্রাম করে গেছে, সেটা বিদ্রোহগুলো, কৃষক বিদ্রোহ, আমাদের গারো বিদ্রোহ, আমাদের নানা বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, বাঁশের কেল্লা, নানা ধরনের বিদ্রোহের মধ্য দিয়ে যে শক্তি তৈরি হচ্ছিল, যে নিজের মতো করে একটা পরাধীনতার গ্লানি থেকে মুক্তির যে সংগ্রাম, এবং তার চমৎকার প্রকাশ ঘটেছে ৭১-এ। এই যে আমাদের কৃষক সন্তানেরাই কিন্তু সেই মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছেন, এবং ৭৮% মুক্তিযোদ্ধারা সরাসরি কৃষকের সন্তান ছিলেন। কেন তারা এইটাতে অংশগ্রহণ করলেন? কারণ তারা মনে করেছেন যে পাকিস্তানের মধ্যে তার বাবা কৃষকের মুক্তির কোনো সুযোগ নেই, তারা স্বাধীন দেশ হবে, সেখানে কৃষক মুক্তি পাবে। তো সুতরাং এই যে, এবং এই জন্য তারা এক হয়েছিলেন ওই সময়ে। ওপরের রাজনীতি তো একটা বড় ধরনের ঐক্যবদ্ধ ছিলই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে এক হবার বাসনা, সেটি কিন্তু দুঃখের দিনের এক হবার অভিজ্ঞতা। তো সেটি আমার কাছে মনে হয়েছিল যে আত্মশক্তির একটা বড় বিষয়। রবীন্দ্রনাথ এছাড়াও আত্মশক্তি সম্বন্ধে বলেছিলেন যে, বাট সেখানে স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন, যে এর আগে যেটা বললেন যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাতিসত্তার যে উত্থান, জাপান বা হিটলার, তো সেই ক্ষেত্রে আবার এখানে জাতির যে ডেফিনেশন, যে সবাই মিলে একসাথে হয়ে একটা দুঃখ শেয়ার করার বিষয়টা, সংঘাতটা কোথায়? সংঘাতটা ইউরোপের যে জাতীয়তাবাদ কিংবা জাপানের যে জাতীয়তাবাদ, সেটা ছিল ঔপনিবেশিক, অন্যকে শোষণ করবে, পরাজিত করবে। কিন্তু এটা হলো আত্মশক্তি, মানে আমরা নিজেরা বাঁচবো, এমন না যে বাংলাদেশ স্বাধীন করে আমরা আরেকটি দেশ দখল করব, এরকম কিন্তু চিন্তা ছিল না বাঙালির। বাঙালি হলো যে আমাদের উপরে আক্রমণটা এসছে, আমরা এটা বাঁচবো এবং নিজের কাজ নিজে করব। কেন নিজের কাজ নিজে করব? রবীন্দ্রনাথ বলছেন, দেশের জন্য স্বাধীন শক্তিতে যতটুকু কাজ নিজে করিতে পারি, তাহাতে 2 দিকে লাভ। এক তো ফল লাভ, দ্বিতীয়ত নিজে কাজ করাটাই একটা লাভ। সেটা ফল লাভের চেয়ে বেশি বই কম নয়। সেই গৌরবের প্রতি লক্ষ্য করিয়াই আমাদের দেশের মানুষ এইভাবে ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের আত্মশক্তির মূল উৎস, যেটা আগেও বলেছি, যে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস সাধারণ মানুষের ইতিহাস। এখানে ইতিহাস সম্বন্ধে রবীন্দ্রনাথ বলছেন এই আত্মশক্তি প্রবন্ধে, এই অংশেই আমরা ইতিহাস পড়ি, কিন্তু যে ইতিহাস আমাদের দেশের জনপ্রবাহকে অবলম্বন করিয়া প্রস্তুত হইয়া উঠিয়াছে, যাহার নানা লক্ষণ, নানা স্মৃতি আমাদের ঘরে বাহিরে নানা স্থানে প্রত্যক্ষ হইয়া আছে, তাহা আমরা আলোচনা করি না বলিয়াই ইতিহাস যে কি জিনিস, তাহার উজ্জ্বল ধারণা আমাদের হইতেই পারে না। আমরা ভাষাতত্ত্ব মুখস্থ করিয়া পরীক্ষায় উচ্চ স্থান অধিকার করি, কিন্তু আমাদের নিজের মাতৃভাষা কালে কালে প্রদেশে প্রদেশে কেমন করিয়া যে হারিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝি না। এবং একই সঙ্গে তিনি বলেছিলেন যে দেশে জন্মগ্রহণ করলেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। এইখানে তিনি একজন জাপানি দেশপ্রেমিক যোশিদা তোরো জিরোর কথা বলেছেন, এবং সেখানে তিনি বলছেন, যোশিদা তোরো জিরো জাপানের একজন বিখ্যাত প্যাট্রিয়ট ছিলেন।
তিনি তাহার প্রথম অবস্থায় চাল চিরা বাঁধিয়া পায়ে হাঁটিয়া ক্রমাগত সমস্ত দেশ কেবল ভ্রমণ করিয়াই বেড়াইয়াছেন। এইরূপে দেশকে তন্ন তন্ন করিয়া জানিয়া তাহার পরে ছাত্র পড়াইবার কাজে নিযুক্ত হন। শেষ দশায় তাহাকে দেশের কাজে প্রাণ দিতে হইয়াছিল। দেশের বাস্তবিক জ্ঞান এবং দেশের বাস্তবিক কাজের উপর যখন দেশ হিতৈষা প্রতিষ্ঠিত হয়, তখনই তাহা মাটিতে বদ্ধমূল গাছের মতো ফল লাভ করে। এবং এই যে দেশপ্রেমের যে অংশটা, আমাদের মানুষ দেশকে জানার যে অংশটা, এটা কিন্তু আমাদের সমাজেও ছিল। তোমার মনে আছে যখন আমাদের বিপ্লবীরা, যে চট্টগ্রাম বিদ্রোহের পর ব্রিটিশ বিরোধী যে বিপ্লবী কাজকর্ম হয়েছিল, গ্রামে গ্রামে কিন্তু একসময় বিপ্লবীরা স্কুলে পড়াতে আসতো এবং তারা ছাত্রছাত্রীদের নিয়ে বিপ্লবী চেতনার কথারও দেখতাম। আমরা তাজউদ্দিন সাহেবের ডায়েরিতে দেখতে পাই যে এরকম অনেক বিপ্লবী গ্রামে গঞ্জে তারা বিভিন্ন স্কুলে এসে কাজ, এই তেরোজিরোর মতো। তো সেই রবীন্দ্রনাথ ওই রকম একটি আত্মশক্তির কথা বলতেন, যারা নিজের শক্তিতে তারা কাজ করবেন। তিনি বলছেন, আমরা নিজেরা যাহা করিতে পারি তাহারই জন্য আমাদিগকে কোমর বাঁধিতে হইবে। বিদ্যা শিক্ষার ব্যবস্থা আমাদের দেশের সমাজের ব্যবস্থা ছিল। রাজার উপরে বাহিরের সাহায্যের উপরে ইহার নির্ভর ছিল না। সমাজ ইহাকে রক্ষা করিয়াছে এবং সমাজকে ইহা রক্ষা করিয়াছে। সুতরাং আজকের দিনে আমরা কিন্তু খানিকটা শিক্ষা নিয়েছি। তোমাকে একটু আগে বলছিলাম যে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে 650 কোটি টাকার সিএসআর সাপোর্ট ব্যাংকগুলোকে বছরে দেবার ব্যবস্থা করেছিলাম। তারা বিভিন্ন স্কুল করেছে, আমাদের শত শত ছেলে মেয়েদের স্কলারশিপের ব্যবস্থা করেছে, এমনকি সুন্দরবনের ভেতরে জলাশয় তৈরি করেছে, ছিটমহলে অনেকগুলো স্কুল এবং ছেলে মেয়েদেরকে সাইকেল সহ নানা রকমের সুযোগ করে দিয়েছে আমাদের কিন্তু ব্যাংকগুলো। এবং তুমি জানো যে তোমরা গণিত অলিম্পিয়াড করো, ডাচ বাংলা ব্যাংক তোমাদের জন্য সমর্থন দেয়। সুতরাং এরকম অনেক কাজ আমরা ব্যাংকের মাধ্যমে করেছি। এটি কিন্তু সামাজিক শক্তি। আমি বলবো যে ক্যাপিটালিজমের যে প্রসার, সেটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু ক্যাপিটালিজমটা যদি ডেমোক্রেটিক করা যেত, সাধারণ মানুষের জন্য যদি অর্থ দেওয়া যেত। রবীন্দ্রনাথ বলেছিলেন যে ধনীর ধন কেড়ে নিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব নয়, বরং ধনীর ধনের একটা দিক যদি গরিবের দিকে প্রবাহিত করা যেত। তিনি বলছেন যে এমন একটা সময় ছিল আমাদের সমাজে যে ধনীর একটা দরজা তার নিজের দিকে ছিল, আরেকটা সমাজের দিকে ছিল। আমরা ওই সামাজিক বিষয়টি নিয়ে এখনো কিন্তু ওইভাবে গরিবের কাছে পৌঁছতে পারছি না। আমরা যদি সেটা পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই সেটা, মানে এখানে কিন্তু স্যার দেখেন যে গ্লোবালি আমরা হচ্ছে যে লিস্টটা করতেছি, সেটা হচ্ছে কি কত বেশি ধন সম্পদ জমা করেছে সেটার লিস্ট, বিশেষ কে সবচেয়ে বেশি বড় লোক হলো, কে সবচেয়ে বেশি দান করলো, এটার লিস্ট কিন্তু এইভাবে আমি জানি না হয় কি না, বা হলেও তো এটা গ্লোবালি এত বেশি আমরা কিন্তু টাটার কথা অত বলি না। তুমি তো জানো যে টাটা তার সম্পত্তির বড় অংশই কিন্তু সমাজের কাজের জন্য ব্যবহার করছেন। নিজে একটা ছোট্ট ঘরে থাকতেন, তাই না? এখনো সমাজের জন্য কত রিসার্চ। একটু আগে তোমার সাথে কথা বলছিলাম, টাটা ফাউন্ডেশন, আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যদি আমরা সামাজিক এই যে রেসপন্সিবিলিটি যেটা বলে, সামাজিক সচেতন বা দায়বদ্ধ তহবিলের একটা বড় অংশ যদি নিতে পারতাম, এমনকি ব্যাংকগুলোকে, আজকে যে ব্যাংকগুলো আছে তাদের সিএসআর ফান্ডের যদি একটা অংশ, মনে করো 20% আমি যদি খালি গবেষণা এবং এই ইনোভেশনের জন্য দিতে পারতাম। তোমরা যে অলিম্পিয়াড করো, একটা ব্যাংক করছে, আরো 10টা ব্যাংকে যদি এর মধ্যে নিয়ে আসতাম, 10টা অলিম্পিয়াডকে আমরা সাহায্য করতে পারতাম। এই কাজগুলো কিন্তু সমাজের কাজ, এবং এই যে যারা ধনিক তাদেরকে সমাজের মধ্যে যুক্ত করার একটা কাজ। এই কাজগুলো আমাদের খুব জরুরি। আমাদের সরকারও চাইলে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটা পরিকল্পনা মন্ত্রী নিজেই 50 কোটি টাকার অনুমোদন দিতে পারেন। তিনি কেন 50 কোটি টাকার 49 কোটি টাকার একটা R&D তহবিল কেন তৈরি করছেন? হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, সেখানে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা থেকে কোনো ইনভেস্ট কেন নাই। 49 কোটি টাকার একটা তহবিল কেন করা যাবে না বলো? মানে ওইখানে আমি বলতেছিলাম স্যার, দেখেন যে টাটা যখন এত দান সদকা করে অথবা এত ভালো কাজ করে, সে ওই টপ লিস্টে উঠতেছে না, হোয়ারএজ আপনার ধরেন ইন্ডিয়ান আরেকজন
সেই গ্লোবাল হ্যাঁ, টপ লিস্টে top 3-এ list যাচ্ছে, তো এ সবাই তো তাকে রোল মডেল বানাচ্ছে, আমাকে লিস্টে উঠতে হবে, কিন্তু বিকজ এই লিস্টটাকে প্রচার করা হচ্ছে, আমার এই সিএসআর কে প্রচার করা হচ্ছে না। তো এই চেঞ্জটা তো স্যার অ্যাকচুয়ালি যদি একটা গভীর একটা ফিলোসফি থেকে পুরো জিনিসটা ডিজাইন না হয়, তাহলে তো আলটিমেটলি আমরা ওয়েস্টের তোরেই ভেসে যাব, ওদের মডেলকেই না না আমরা সেই অনুসরণ জন্যই করব। এতক্ষণ ধরে যে আলাপটা করলাম আত্মশক্তিতে, আমার নিজের শক্তির উপরে আমার জোর দিতে হবে। আমাদের দেশেও কিন্তু উদাহরণ নেই তা তো নয়। আমাদের এই যে রাজেন্দ্র প্রসাদ যে মির্জাপুরের, তিনিও তো তার ধনের একটা অংশ আর কি সাহা এখানে ব্যয় করেছেন। আমাদের হাজী মোহাম্মদ মহসিন, তার কিন্তু তারা তো আজকে আমাদের রোল মডেল না, তারা তো আলোচনায় নাই, বিরাট অংশ শিক্ষা খাতে ব্যয় করেছেন। Right. সুতরাং আমাদের যে উদাহরণগুলো আছে সেগুলো আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় আমাদের আমাদের বঙ্গবন্ধু কিন্তু গরিব মানুষের কথা খুব করে বলতেন। আমার মনে আছে যে তিনি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, গিয়ে এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণীর সম্মানই শুধু দেননি, তিনি গিয়ে তাদেরকে বলেছেন যে তোমরা ফুল প্যান্ট ছেড়ে হাফ প্যান্ট পরো এবং পরে গ্রামে যাও, গ্রামে গিয়ে যে মানুষগুলোকে দেখো, তোমার বাবা তোমার ভাইয়ের কাছ থেকে শোনো যে কৃষির জন্য কি করতে হবে। আবার সোহরাওয়ার্দী উদ্যানে তিনি বলছেন, সরকারি আমলাদেরকে বলছেন যে আপনারা খেয়াল রাখেন যে কোনো গ্রাম থেকে কোনো মানুষ আসলে তাদেরকে বলেন আপনি বাইরে বসেন, আপনার রিক্সাওয়ালাকে বলেন এই রিক্সাওয়ালা তুমি যাবে, তুই যাবি, এই ভাষায় বলেন। আপনাদের কি একবারও মনে পড়ে না যে এদের চেহারার সাথে আপনার বাবার আপনার ভাইয়ের চেহারার মিল আছে? তো তিনি কিন্তু এইভাবে কিন্তু অসাধারণ, কারণ অসংখ্য আত্মজীবনীর শুরুতেই তো আছে ওই যে একটা গরিব মহিলা তাকে দাওয়াত খাওয়াইলো এবং তাকে টাকা দিল। এবং মনোয়ারুল ইসলাম, আমাদের ডক্টর মনোয়ারুল ইসলাম ওনার ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। তিনি লিখছেন উদাহরণ দিয়ে যে একবার একজন প্রাথমিক শিক্ষক, মানে বঙ্গবন্ধুর প্রাথমিক শিক্ষক, তিনি গেটে এসেছেন সুগন্ধাতে, এসে বলছেন যে আমি মুজিবুরের কাছে যাব। তো ওরা মনে করছে যে কে এটা, তো অনেকক্ষণ হইচই করেছে, তারপরে যখন ঢুকতে দেয় না তখন গিয়ে বলছে যে স্যার এরকম একজন বলছেন যে কি নাম, বলে এই নাম, নিয়ে আসো, ও আমার প্রাথমিক শিক্ষক। তারপরে নিয়ে গিয়ে কাছাকাছি যখন গেছে বলে স্যার আপনি এসেছেন, এই যে এইখানে আমি আপনার মুজিবর এই সিটে বসে, আপনি এখানে বসেন, আপনাকে আমি দেখি, আপনি খুশি হয়েছেন নিশ্চয়ই। তো এই ছিলেন আমাদের বঙ্গবন্ধু, এই সমাজের ভেতরটার সাথে তার সম্পর্ক। তোমার আত্মজীবনের কথা বললে সেই ভদ্র মহিলার কথা নিশ্চয়ই মনে পড়ে, যার কাছ থেকে ওই 54 নির্বাচনের সময় তিনি এক গ্লাস দুধ খেলেন এবং কয়েকটা টাকা তিনি সংগ্রহ করে বঙ্গবন্ধুর হাতে দিলেন, বলেছেন তোমার নির্বাচন সামনে বাবা, তোমার খুব কাজে লাগবে। তো অনেক কষ্ট করে তিনি পকেট থেকে আরও কিছু টাকা জোগাড় করে তাকে দিলেন, তখন উনি টাকা নিলেন না। পরে আস্তে আস্তে চোখ মুছছেন বঙ্গবন্ধু, বলছেন এই মানুষগুলোর প্রতি আমার যে দায়, এটা আমি কিভাবে শোধ করব। সেদিন আমি বুঝে গেলাম যে এদের সাথে তো আমার এই জায়গাটাতে রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর কিন্তু দুই শ্রেষ্ঠ বাঙালি। আমার একটি প্রবন্ধ এখানে আছে, দুই শ্রেষ্ঠ বাঙালির কৃষি ভাবনা বলে আমার একটা প্রবন্ধ এই বইতেও আছে। সুতরাং এই আমি যেটা বলবার চেষ্টা করেছি, আমাদের ইতিহাসের এক পরম্পরা আছে, আমাদের ঐতিহ্যের মধ্যে শক্তি আছে, আমাদের সমাজের ভেতরেই আমরা এই যে গায়ে গায়ে লাগানো একটা সম্পর্ক আছে, কলার পাতায় একসাথে সাথে বসবার একটা ঐতিহ্য আমাদের আছে। আমরা আমরা টোলে বসে পণ্ডিতদের শিক্ষা নেবার ঐতিহ্য কিন্তু আমাদের আছে। আমি নিজে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখানে ফয়েজ মৌলভী সাহেব আমাকে যেভাবে অঙ্ক শিখিয়েছেন, যেভাবে ইংরেজি শিখিয়েছেন, সেটা খেয়ে কিন্তু সেটা নিয়ে এখনো বেঁচে আছি। এক সাধারণ একজন মানুষ যিনি আমার জন্য জীবনের পথ দেখিয়েছেন। তো সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের যদি সাফল্যকে আরও টেকসই করতে হয়, তাহলে আমাদের শিক্ষকদের টেকসই করতে হবে। যেটা বঙ্গবন্ধু নিজেও বলছেন যে আমাদের শিক্ষকদের প্রতি নজর দিতে হবে, তাদেরকে শুধু সম্মান নয়, তাদের অর্থ করিয়েও দিতে হবে। তো আমার মনে হয় যে আমরা শিক্ষা নিয়ে অনেক টাকা ব্যয় করছি, এখন বেশিরভাগই বিল্ডিং করছি, বিল্ডিং না করে আমরা শিক্ষক তৈরি করি বেশি করে। ভালো শিক্ষক যদি তৈরি করতে পারি, তাদের বেতন এবং মর্যাদা যদি বেশি দিতে পারি, আমার মনে হয় যে শিক্ষা খাত অটোমেটিক্যালি আমাদের মতো করে আত্মশক্তির একটা বড় শক্তির উৎস হবে বলে আমি মনে করি। জি স্যার, থ্যাংক ইউ। আমরা তো অ্যাকচুয়ালি অনেক লম্বা সময় ধরে আলোচনা করলাম, আশা করি যে দর্শকরা অনেক এনজয় করবেন। আর বিশেষ করে রবীন্দ্রনাথ আসলে এমনই একজন মানুষ, আর তার এতই চিন্তাধারা এতই প্রসারিত যে আলোচনার তো কোনো শেষ নাই। বাট
সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিমেনশনটা আমরা আজকে টাচ করলাম, যে রবীন্দ্রনাথের অর্থনীতি, কৃষি, শিক্ষা, এই যে ভাবনাগুলো, কারণ সবচেয়ে বেশি মানুষ তো পরিচিত তার গানের সাথে, হয়তো সেগুলো তো আছেই, সেগুলো হ্যাঁ, থাকবেই। হ্যাঁ, কিন্তু এই যে ডাইমেনশনটা, এটা আমাদের অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করি অন্তত যে আমাদের নিজেদেরকে চেনা, আদারওয়াইজ আমি যখন নিজের শক্তির সন্ধান করা, হ্যাঁ, সেটা ছাড়া তো আমি একটা ফলোয়ারই হব। আমি তো নিজের মতো নিজের ব্যাকবোন নিয়ে আমি দাঁড়াবো না। না, কারণ তিনি বলেছেন যে আমরা ইতিহাসের সন্তান। রবীন্দ্রনাথ বলছেন আমরা ইতিহাসের সন্তান। গতকাল যা ঘটেছে তার রেশ আজকেও যেমন ঘটবে, আগামীকালও ঘটবে। সুতরাং এই পরম্পরা নিয়েই আমাদের ঐতিহ্য, আমাদের শক্তি। সুতরাং ওই জায়গাটায় আমার মনে হয় নজর দেওয়া উচিত। আমাদের নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের সমাজ, নিজেদের সংস্কৃতির উপরে ভরসা রাখা। তিনি আরেকটি কথা বলেছেন, এই কথাটা আমি বলিনি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে টাকার অভাবটা আসল অভাব না, আসল অভাব ভরসা। আমি একবার বলেছি, সেই ভরসার পরিবেশটা যদি আমরা বিস্তৃত করি, তাহলে এই যে চলমান সংকট, এখন যে সংকট চলছে, সেই সংকট থেকে বের হয়ে আসার জন্য সেই ভরসার উপরে বেশি জোর দিতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। আমি দর্শকদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে যেটা বলতে চাই, আমাদের অন্যান্য পর্বের মতো এই পর্বেও আমাদের যে ঘোষণাটি থাকছে সেটি হলো যে আমাদের এই পুরো আলোচনা থেকে আপনারা যা শুনলেন, যা বুঝলেন, যা উপলব্ধি করলেন, সেটা আপনারা কমেন্টে আপনাদের মতো করে যদি লিখে দেন, তাহলে হচ্ছে এটা অন্যদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এবং যাদের এই রিভিউটা বা কমেন্ট সবচেয়ে ভালো লাগবে আমাদের, সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করব। তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে এই আলোচনা অ্যাকচুয়ালি শেষ না হলেই শেষ হইয়া হইল না শেষের মতোই অ্যাকচুয়ালি। আর আমরা রবীন্দ্রনাথকে যে নিয়ে উন্মাদনা অনেকের কাছে অনেক সময় অনেক অতিরঞ্জিত মনে হয়। জাস্ট যাদের অতিরঞ্জিত মনে হয় তাদের জন্য একটাই সিম্পল কথা, তাহলে আপনি নিজে একটু টেস্ট করেন। রবীন্দ্রনাথের ভিতরে মানুষ যখন ঢুকে যাবে, সে বুঝবে এটা একটা জগৎ। এবং এই বর্তমান সময়টাতে আমাদের বৈশ্বিক সংকট মোকাবেলা না, শুধু আমাদের নিজেদের সেই সংকটটা তো এখন যেমন একটা দৃশ্যমান সংকট, বাট একটা চলমান সংকট সবসময়ের মধ্যেই আমরা আছি, আমাদের আত্মপরিচয় এবং সব কিছুকে মিলিয়ে। কাজে জাতি হিসেবে আমাদের যে পরিচয়, আমাদের যে দাঁড়ানো, আমাদের ঘুরে দাঁড়ানো এবং বিশ্বব্যাপী আমাদের মানুষের কল্যাণের জন্য যে কাজ করে যাওয়া, সেখানে রবীন্দ্রনাথ হতে পারে আমাদের একটা অন্যতম স্তম্ভ, আমাদের চিন্তার জায়গাটাকে গুছিয়ে দেওয়ার জন্য। তো স্যার, আমাদের সাথে আপনি ছিলেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এটা আমাদের জন্য বিশাল সম্মান। আপনি শেষ হিসেবে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আসলে আয়োজকদের কাছে খুবই কৃতজ্ঞ, বিশেষ করে যে আজকের যিনি সঞ্চালক ছিলেন, আমার ছাত্রতুল্য সোহাগ, এত সুন্দর করে আমার ভেতর থেকে টেনে টেনে বিষয়গুলো বের করে নিয়ে এসছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি হয়তো সব কথা গুছিয়ে বলতে পারিনি, কিন্তু আমার লেখাগুলো রবীন্দ্রনাথ নিয়ে, এই যে আমার বই তব ভুবনে তব ভবনে শুধু নয়, আরও 4-5টি বই আছে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি নিয়ে। বইগুলোতে আপনারা খুঁজতে পারেন। আর রবীন্দ্রনাথের আত্মশক্তি সমবায় ছাড়াও তার যে রচনাবলীগুলো, রবীন্দ্রনাথ রচনাবলীর অংশতে আপনারা যেতে পারেন, তার চিঠিপত্রগুলো আপনারা দেখতে পারেন। চিঠিপত্রগুলো খুবই মানে তার আত্মার কথা বলে। তো সুতরাং আমি দর্শকদের বলবো যে আপনারা রবীন্দ্রনাথের গান তো অবশ্যই শুনবেন, অন্যান্য নাটকও দেখবেন, নৃত্যও দেখবেন, কিন্তু তার যে লেখা প্রবন্ধগুলোর দিকেও একটু নজর দেবেন। আমার মনে হয় যে তাহলে আমরা সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে খুঁজে পাবো, শুধু নয় আমাদের নিজেদের আত্ম আবিষ্কারের জন্য একটি বড় উৎস খুঁজে পাবো। আপনাদের ধৈর্যের জন্য, আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শেষ দিকে আর একটা লাইন যোগ করতে চাচ্ছি, কারণ হলো যে রবীন্দ্রনাথের প্রবন্ধ আমি প্রথম জীবনে পড়ার চেষ্টা করেছিলাম ক্লাস 8-এ। তখন তো আমি আসলে দেখলাম সবগুলো শব্দ আমি চিনি, কিন্তু বাক্য শেষ করার পর বাক্যের অর্থ আমি বুঝতেছি না। অ্যাকচুয়ালি এটা এমন কোনো ইজি রিড না যে আমি একটা উপন্যাস বা একটা চটুল লেখা পড়ে যাওয়ার মতো জাস্ট পড়ে গেলাম, চোখ বেলে গেলাম, বুঝে গেলাম। রবীন্দ্রনাথকে বুঝতে হলে অ্যাকচুয়ালি ওই পরিমাণ ধৈর্য নিয়ে আমাকে এটার ভিতরে ঢুকতে হবে। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে কেউ একজন বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে চায়, বিজ্ঞানী হতে চায়, সে যদি কোয়ান্টাম মেকানিক্স পড়তে যায়, সে যদি রিলেটিভিটি পড়তে যায়, আর যদি মনে করে জাস্ট আমি বাই লাইন পড়ে গেলাম আর আমি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বুঝে গেলাম, এটা যেমন হবে না। সেখানে তাকে ডেফিনেটলি অনেক ধৈর্য নিয়ে, অনেক মাথা খাটিয়ে ওটার ভিতরে পেনিট্রেট করতে হয়। আমি বলি রবীন্দ্রনাথকে পেনিট্রেট করতে হয়।
কাজে রবীন্দ্রনাথকে পেনিট্রেট করার ধৈর্য সবার হবে না, এটা আমরা জানি, বাট দেয়ার শুড বি সাম পিপল অ্যাট লিস্ট যারা পেনিট্রেট করবে, যারা সেটাকে উপলব্ধি করবে, তারা নিজের মতো করে সেই জিনিসটাকে দেন হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন নিয়ে আসবে তার জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। ওরকম অন্তত কিছু মানুষের স্বপ্ন আমরা দেখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।